নেগেটিভলি স্কুটের ক্ষেত্রে আমাদের পিক পয়েন্টটা নেগেটিভলি স্কুটের ক্ষেত্রে থাকে ডান দিকে, আর পজিটিভলি স্কুটের ক্ষেত্রে থাকে আমাদের বাম দিকে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের নেগেটিভলি স্কিউড হয় তার আমাদের পিক পয়েন্টটা হচ্ছে আমাদের ডান দিকে, তাহলে এটার মানেটা হচ্ছে যে আমাদের যারা ম্যাক্সিমাম ইনকামধারী তাদের ইনকামটা হচ্ছে বেশি, তাই না? অর্থাৎ যা মনে করো অনেকেরই মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা গত দিনের এগুলো যদি আমরা একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই দিলে হয়তোবা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আমরা একটু দেখাই দিই। আমরা একটু দেখাই দিলে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে আমরা দেখছি, তাই না? এটা আসলে আসলে আমাদের কি মিন করে? তাহলে যদি আমাদের ইনকাম ডিস্ট্রিবিউশনটা নেগেটিভলি স্কিউড হয় তাহলে আমাদের ডেটার শেপটা হচ্ছে এইরকম, নেগেটিভলি স্কিউড হলে এরকম। তার মানে এটা মানে কি বোঝাচ্ছে? এইখানে সবচেয়ে বেশি সংখ্যক, তাই না, এটার ফ্রিকোয়েন্সি বেশি, সবচেয়ে এটার ফ্রিকোয়েন্সি বেশি, এই ইনকামের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, এই ইনকামের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তাই না? তাহলে বেশি সংখ্যক মানুষের ইনকাম কি বেশি না কম? তাহলে আমরা যত ডান দিকে যাচ্ছি তত কি পাবো? যত আমরা বাম থেকে ডান দিকে কম, ডান দিকে হচ্ছে আমাদের বেশি, তাই না? বাম দিকে কম, ডান দিকে বেশি। তার মানে কি আমরা এখানে যদি এখানে তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এই জিনিসটাই পাচ্ছি যে যাদের ইনকামটা হচ্ছে আমাদের বেশি তাদের সংখ্যাই হচ্ছে বেশি, যাদের ইনকাম বেশি অর্থাৎ যারা বেশি সংখ্যক বেশি ইনকাম করে তাদের সংখ্যাই হচ্ছে বেশি, ঠিক আছে? এটা ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পজিটিভলি স্কিউডের ক্ষেত্রে আমরা কি দেখছি? কোথায় আমাদের মান বেশি? যেখানে আমাদের যে এই দেখো এখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোথায় আছে? সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হচ্ছে এইখানে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হচ্ছে এখানে। তার মানে আমরা কি দেখছি যে বেশি সংখ্যক মানুষের ইনকাম হচ্ছে কম, বেশি সংখ্যক মানুষের ইনকাম হচ্ছে কম। তাহলে আমরা নরমালি যদি এখন বর্তমান যে আমাদের বৈশ্বিক যে প্রবলেম করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যদি আমরা একটা কথা বলি, করোনা ভাইরাসের এই ভ্যাকসিন বিশ্বের যেগুলো ধনী ধনী দেশ তারা দেখাচ্ছে অলরেডি অনেক, মনে করো যে অনেক বুকিং করে ফেলছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বের 15% মানুষ, হ্যাঁ 15% মানুষ 80 থেকে 90% ভ্যাকসিন তারা মনে করো যে অলরেডি তাদের নিজেদের জন্য মনে করে বুকিং করছে। হ্যাঁ অর্থাৎ কত পার্সেন্ট? বিশ্বে যে 700-750 কোটি মানুষ তাদের মধ্যে মাত্র 15%, তাই না? অর্থাৎ বাকি যে পৃথিবীতে যে এত এত মানুষ, তাই না, তাদের কিন্তু অবস্থাটা তারা কিন্তু এখনো এই জিনিসটা কভার করতে পারে নাই আর কি। তাহলে আমরা যদি এই ডেটাটাকেই যদি আমরা এখানে সাজিয়ে নেই তাহলে সেটা কি হবে? তাহলে আমরা দেখবো যে পজিটিভলি স্কিল হবে, তাই না? অর্থাৎ বিশ্বের 15% মানুষ, 15% মানুষ অলরেডি কত পার্সেন্ট কভার করছে? 80 থেকে 90%। যখনই আসুক না কেন তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেখা, তারা কি তাদের দেখা অর্থনৈতিক অবস্থা ভালো বলে তারা টাকা দিয়ে মনে করো সবকিছু জিনিস মনে করো যে তারা কিনে ফেলছে বা বুকিং করে ফেলছে আর কি, ঠিক আছে? কিন্তু যদি আমরা এখানে দেখতাম, এখানে হলে আমরা কি পেতাম? যে আসলে কেন আমরা নেগেটিভলি স্কিউড পজিটিভলি স্কিউড কেন করব? আর যদি সিমেট্রিক্যাল হতো, সিমেট্রিক্যাল হওয়ার অর্থ হচ্ছে এটাই যে এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে ইকুয়াল, এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে ইকুয়াল। অর্থাৎ বাংলাদেশে 17 কোটি মানুষ তারা যে প্রপোর্শনে পাবে, ইন্ডিয়াতে হচ্ছে 140 কোটি মানুষ তারাও সেভাবে পাবে, চায়নাতে 145 কোটি মানুষ তারাও একই। আমাদের আমেরিকা আমাদের সবচেয়ে আমাদের ধনী রাষ্ট্র হোক বা আমাদের ক্ষমতাশালী রাষ্ট্র হোক না কেন, সেখানে যেহেতু আমাদের 30 থেকে আমাদের 33 কোটি মানুষ, হ্যাঁ তারাও দেখাচ্ছে যে প্রপোর্শনে
প্রপোর্শনালি তারা যেভাবে পায়, হ্যাঁ, তারাও সেভাবে পাবে। তাহলে অবশ্যই অবশ্যই সিমেট্রিক্যাল। তোমাদের ইকোনমিক্স ক্লাস হচ্ছে, তাই না? তোমরা ইকোনমিক্স স্যাররা তোমাদেরকে ইকোনমিক্স পড়াচ্ছে। তাহলে আমাদের যে এই অর্থনৈতিক অবস্থা, আমরা কিন্তু সবকিছুতে কি চাই? ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তাই না? আমরা সবকিছুতে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন চাই। মানে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হলে আসলে সমস্যাটা কোথায়? ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হলে কিন্তু আমাদের একটা শ্রেণী কিন্তু সবসময় কি থাকবে? পিছিয়ে থাকবে, তাই না? একটা গত বছর বা তার আগের বছরের মনে করে যে বাংলাদেশে একটা, আমরা কোশ্চেন শুনবো। হাসান একটু মিউট করো। হ্যাঁ, হাসানে মিউট করো। আমরা যেটা বলছিলাম যে আগে কি ছিল, বাংলাদেশের সকল কর্মক্ষেত্রে অর্থাৎ সকল চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটা কি ছিল? কোটা ছিল। হ্যাঁ, এখন অবশ্য দেখা যাচ্ছে সেটাকে গেজেট করে, হ্যাঁ, সব কোটা যদিও মনে করো যে আসলে এখনো হয়নি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো কোটা যে আগে ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা, বিশেষ করে যারা উপজাতি, বিশেষ করে যারা পাহাড়ে থাকে তাদের এক কোটা, নারী কোটা ছিল। এই ধরনের, একটু মিউট করো, তাই না? এই ধরনের যে কোটাগুলো ছিল, এই কোটাগুলো আসলে রাখার কেন এই কোটাগুলো ছিল, তাই না? এই কোটাগুলো বলি, হ্যাঁ, এখানে আসলে আমরা এখানে কখনোই কোনো কিছুতে সমালোচনা বা কোনো কিছু নেগেটিভ পজিটিভ আমরা বলছি না। আমরা শুধুমাত্র বলছি যে কেন এই কোটাগুলো ছিল, বা এই কোটাগুলোর এটার সঙ্গে আমাদের স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স বা এটার আসলে কোনো সম্পর্ক আছে কিনা। অবশ্যই সম্পর্ক আছে। বিশেষ করে এই কোটাগুলো ছিল যে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেকে যুদ্ধাহত হয়েছে, তাই না? অনেকের অনেক পিছিয়ে গেছে, তাই না? তো তাদেরকে যদি আমরা এই ফ্যাসিলিটিটা না দিই, তাহলে কিন্তু তারা কিন্তু সবসময় কি পিছিয়েই থাকবে, তাই না? তাহলে আমাদের এই ইয়েটাকে আমরা রিকভার করার জন্য আমরা দেখা যাচ্ছে যে আমরা কি করি, আমাদের কোটা সিস্টেমটা আমাদের চালু ছিল, তাই না? বিশেষ করে এখন যারা পার্বত্য চট্টগ্রামে থাকে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু একটা ইন্টারের জন্য আমাদের উপজাতি এবং উপজাতি, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা কোটা ছিল, এখনো সম্ভবত আছে আর কি। ভর্তির ক্ষেত্রে একটা হচ্ছে উপজাতি কোটা আর একটা হচ্ছে উপজাতি কোটা, তাই না? তাহলে আমাদের আমরা কেন রাখলো, কেন তাদের ভর্তির ক্ষেত্রে দেখাচ্ছে যে আমাদের 2 জন স্টুডেন্টকে আমরা উপজাতি ভর্তি করাবো প্রতিটা ডিপার্টমেন্টে, আবার 2 জন স্টুডেন্টকে আমরা উপজাতি ভর্তি করাবো, তাই না? তাহলে এটা আমাদের মেইন ইয়েটা ছিল যে যারা আচ্ছা, আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা কেন ছিল, যে বিশেষ করে যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, তারা দেখাচ্ছে অনেক ক্ষেত্রে তারা কিন্তু সুবিধা বঞ্চিত, তাই না? আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, তাই না? সেখানে অনেক ধরনের লিমিটেশনস, অনেক ধরনের সমস্যা আছে, তাই না? তাহলে এই সমস্যাগুলোর কারণে তারা দেখাচ্ছে যে ঠিক রকম স্কুল কলেজেও তারা পড়াশোনা করতে পারে নাই, বা সেখানেও সেরকম দেখা যায় স্কুল কলেজ বা প্রতিষ্ঠান সেই রকম আমাদের টিচার নেই, তাই না? তাহলে এই শ্রেণীটাকে যদি আমরা এই সুযোগটা না, আর এই শ্রেণীটা যদি সবসময় পিছিয়ে থাকে, একটা দেশ কখনোই কি হবে না, উন্নত হবে না। তাহলে একটা দেশ উন্নত হতে গেলে আসলে অনেক এখানে কন্ডিশন আছে। একটা দেশ, এই দেশে আর কোনো ধরনের কি থাকবে না, কোনো ধরনের এখানে আমাদের বৈষম্য আছে, সেখানে কিন্তু সেই রাষ্ট্র কিন্তু কখনোই উন্নত হতে পারে না। তাহলে আমাদের উন্নত রাষ্ট্র করতে গেলে এই বৈষম্য আমাদের দূর করতে হবে, তাই না? এই বৈষম্য আমরা কিভাবে দূর করতে পারি? জি স্যার। এট ফার্স্ট আমাদেরকে এই বৈষম্যগুলোকে দূর করার জন্য এট ফার্স্ট আমাদের কি করতে হচ্ছে, এই বৈষম্যগুলো যেন না থাকে, সব শ্রেণী সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়। তাহলে এট ফার্স্ট আমাদেরকে এগুলোকে ক্যালকুলেট করতে হবে যে এটাকে এখানে আমাদের কি পরিমাণ আমাদের বৈষম্য আছে, তাই না? এটা আমাদেরকে বৈষম্যটাকে আমাদের নেগেটিভ দিকে না পজিটিভ দিকে, কেমন বৈষম্য আছে, তাই না? সেটার জন্য আমাদের কি দরকার? স্ট্যাটিস্টিক্স দরকার। এটার জন্য আমাদের স্কিমেস কার্টোসিস দরকার। আমরা স্কিমেস কার্টোসিস আমরা বের করে আমরা এখান থেকে দেখতে পাই যে আসলে তাদের অবস্থানটা কিরকম। তাদের অবস্থানটা যখন আমরা জানতে পারবো, সেই অনুযায়ী আমরা কি করতে পারবো, সেই অনুযায়ী
সলিউশন করার জন্য আমরা ইয়ে করতে পারবো। আমি বারবার মিউট করে দিচ্ছি, কে ঠিক আছে। তাহলে আমরা এখন যে কথাগুলো বললাম এগুলো কেন বললাম, যে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু মনে করো যে লিখবা, সুন্দর করে লিখবা, আসলে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়, প্র্যাকটিক্যালি যে আসলে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। তোমরা মেইন, আমাদের পড়াশোনার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু জানা বা কিছু শেখা, তাই না? কিছু জানা বা কিছু শেখা। তাহলে আমাদের এই শেখাটা কিন্তু আমাদের আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের মাথা থেকে যেন ডিলিট না হয়ে যায়। আমি যেমন সবসময় যে জিনিসটা আমি সবসময় ফিল করি, সেটা ডিলিট হতে পারে কোনটা, যে স্কিউনেস ক্যালকুলেশন করার আমাদের যে ফর্ম বা ফর্মুলা, সেটা আমাদের মাথা থেকে ডিলিট হয়ে যেতে পারে, 1 বছর 2 বছর পর ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু স্কিউনেস বা কার্টোসিস কি, এটা আমি ব্যক্তিগতভাবে যেটা যেটা ফিল করি, সেটা যেন আমাদের যেন শেষ বয়স পর্যন্ত যেন আমাদের এই জিনিসগুলো মাথায় থাকে, তাই না? জি স্যার। আমাদের মানে কি, তাই না? আমাদের বেসিক জিনিসগুলো যেন আমাদের সব সময় মাথায় থাকে, বিশেষ করে সেটা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স বলে কথা না, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স এর আমাদের পিওর অ্যাপ্লাইড আমাদের যত ধরনের কোর্স আছে, হ্যাঁ, এই জিনিসগুলো যেন আমাদের মাথায় থাকে। আমরা মনে করো পড়ে আসছি, আমরা আমরা সবাই পড়ে আসছি আর কি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছু জিনিস পড়ে আসছি, তাই না? তাহলে কথাটা হচ্ছে যে আমার যেটা মূল জিনিসটা তো আমি তো মনে করো ভুলে যাইনি, তাই না? এখন যদি মনে করো যে এর মানে ফিজিক্সেরই বলি, যে এর আসলে ফর্মুলাটা কি, বা এর মাত্রা, বা এর সমীকরণটা কি, বা এর একক কি, তাই না? হ্যাঁ, এগুলো হয়তো আমি বলতে পারবো না, তাই না? এগুলো হয়তো আমি বলতে পারবো না, কিন্তু এর আসলে মূল জিনিসটা কি, তাই না? বেগ কি, ত্বরণ কি, হ্যাঁ, মানে এই জিনিসটা যদি আমি মনে করো টোটালি ভুলে যাই, এখন আমি ভুলে যেতে পারি যে বেগের একক কি, বেগের সমীকরণ কি, তাই না? বেগের সাথে আমাদের ত্বরণের যে আমাদের অনেকগুলো সম্পর্ক আছে, ত্বরণ মন্দন, হ্যাঁ, এই জিনিসগুলো আমি মনে করো যে সম্পর্কগুলো হয়তো বা ভুলে যেতে পারি, কিন্তু ত্বরণ কি মন্দন, তাহলে এই এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের পড়াশোনার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু শেখা। পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু আসলে A+ পাওয়া নয়, পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু যে, তাই না? তাহলে এই পড়াশোনাটা একটু আনন্দ নিয়ে করলে, একটু ভালো মানে ভালোবেসে পড়াশোনা করলে, এগুলো কিন্তু আসলে মাথা থেকে কখনোই ডিলিট হবে না। আর এই ভালোবেসে পড়াশোনা করলে যে সবসময় পড়াশোনা করতে হবে, প্রতিদিন পড়াশোনা, হ্যাঁ, অনেক সময় নিয়ে পড়াশোনা করতে হবে না। জাস্ট একটা মনে করে একটা নিয়ম নিয়ম ফলো করে তুমি যদি প্রতিদিন, কেউ যদি প্রতিদিন, আচ্ছা, সবাইকে আমার কথা ভেঙে ভেঙে শুনতেছ? না জি স্যার। স্যার, হ্যাঁ স্যার। ভেঙে ভেঙে শোনা যাচ্ছে। জি স্যার। সবাই সবাই তো শুনছে না। মারুফ খান তো কিছু শুনতে পাচ্ছে না আর কি। হ্যাঁ, এখন আমি এখানে জামিউল হাসান, শুনছো আমার কথা? জামিউল জি হাসান, স্যার, জি স্যার, মাঝে মধ্যে আমার এখানেও সমস্যা থাকতে পারে আর কি। ওই তো বললাম যে আমাদের কিছু লিমিটেশনস আছে, হ্যাঁ, লিমিটেশনস গুলো এখন মনে করো কি করার, এখন তো মনে করো যে আমি তো মনে করো চেষ্টা করছি, এখন মনে করো আর অনেক কিছু জিনিসই মনে করো পারবো না, হ্যাঁ, তারপরে মনে করো আমাদের এখানে রেকর্ডিং থাকছে, আমরা রেকর্ডিং গুলো পরবর্তীতে তোমাদের আমরা দিয়ে দেবো আর কি, ঠিক আছে? এখন মনে করো আমি আমার এখান থেকে চেষ্টা করছি, এখন মনে করো ইন্টারনেটকে তো আর মনে করো আমি তোমার চাইলেও অনেক কিছু জিনিস করতে পারবো না, যাকে একটু তোমরা একটু কষ্ট করো। তাহলে এই কথাগুলো কেন বলছি, পড়াশোনাটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু জানা। আর একটা কথা, তোমাদের অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, হ্যাঁ, আমরা ফিজিক্যালি অনেক ক্লাস নিয়েছি, আমরা সেখানে কিন্তু বারবার বলছি, তাই না, যে আহ, আমাদের কিন্তু এই সময়টা যদি পড়াশোনা করার, এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাই না? আমাদের কিন্তু আমাদের ডানে বামে আমাদের কিন্তু যে জিনিসগুলো মন্দ জিনিস, এই মন্দ জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু খুব আকর্ষণ করে,
সবাইকে কিন্তু খুব আকর্ষণ করে, তাই না? তাহলে এই মন্দ জিনিসগুলোর কারণে কিন্তু আমরা আমাদের কিন্তু নিজেদের ক্যারিয়ারটা অনেক সময় কি হয়ে যায়, হয়তো খুব ব্রাইট ক্যারিয়ার ছিল, তারা তারা দেখা যাচ্ছে যে এখানে এসে অনেক কিছু মনে করো যে আসলে আমাদের নিজেদের ভালোটা আমাদেরকে নিজেদের জানতে হবে। হ্যাঁ, এখন তোমরা মনে করো এখানে ক্লাস করছো, এখন মনে করো একটু কষ্ট করে ক্লাস করছো, সবাই কষ্ট করে ক্লাস করছো। আমার কথা অনেকে মনে করো যে ইন্টারনেটের সমস্যার কারণে আমার এখানেও সমস্যা থাকতে পারে, আমি বলছি না যে আমার এখানে সমস্যা নেই, আমার এখানেও সমস্যা থাকতে পারে বা তোমার এখানেও সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর কারণে দেখা যাচ্ছে অনেক সময় শোনা যাচ্ছে না, তাই না? শোনা না গেলেও বিরক্ত হয়ে আমি শুনবোই না, এটা আমরা যেন না করি। হ্যাঁ, এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের নিজেদের ক্ষতি আমরা আসলে নিজেরা কখনোই করবো না। হ্যাঁ, মেইন হচ্ছে যে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের নিজেদের ক্ষতি হয়। হ্যাঁ, এখন এইখান থেকে আমাদের মেইন আমরা কিছু শেখার জন্য আসছি, এখানে আমরা কিছু জিনিস শিখি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু চেষ্টা করো, এই জিনিসগুলো চেষ্টা করি। এখন মনে করো অনেক কষ্ট করে, মনে করো তোমরা কষ্ট করছো, আমরা কষ্ট করছি, এই মনে করো অনলাইনে ক্লাস হচ্ছে। হ্যাঁ, এখন মনে করো পরীক্ষাটাও হয়তো বা পরীক্ষা হোক বা ইউনিভার্সিটি খোলার বিষয় হোক, সেগুলো মনে করো তোমরা সময় মতো সবকিছু জিনিসই হয়তো বা জানতে পারবা। শুধুমাত্র তো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলবে না, যখন দেখাচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে খুললে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় একসঙ্গেই খুলবে। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় কিন্তু হয়তো খোলার সম্ভাবনা সেটা আছে কি নেই সেটা আমি জানি না, যেহেতু আমি প্রশাসনের সাথে আমি সম্পৃক্ত নই। তবে এটা আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে শুধুমাত্র কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একা খুলবে, হ্যাঁ হয়তো সেক্ষেত্রে হয়তো খোলার পসিবিলিটি নাই বললে ভুল, হয়তো থাকতেও পারে, কিন্তু সেই পসিবিলিটিটা হয়তো অনেক কম। হয়তো বিশ্ববিদ্যালয় খুললে দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় আমাদের এট এ টাইম হয়তো খুলে যাচ্ছে, তারপর হয়তো আমাদের স্টেপ বাই স্টেপ হয়তো আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হয়তো খুলছে, তাই না? যাই হোক, আমাদের এই সমস্যাটা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের বা এটা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের কারো সমস্যা নয়, এটা আমাদের একটা শুধু জাতীয় সমস্যা সেটাও নয়, এটা আমাদের একটা বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, তাহলে এই সমস্যাটার সমাধান হবে, এই জন্য তোমরা সবাই মনে করো যে দোয়া করো যেন আমরা খুব খুব দ্রুত এই সমস্যাটা থেকে, কারোরই ভালো লাগছে না, তাই না, এই সমস্যাটা থেকে যেন আমরা রিকভার হতে পারি। তো যাক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমরা গতদিন এগুলো বলেছিলাম, তাহলে এই কথাটাকে আমরা আজকে কেন বলছি যে আসলে এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, কেন আমরা স্পিনেস কার্টোসিস ক্যালকুলেট করবো, তাই না? আমরা ডিসপারশন করেছি, আমরা কেন ডিসপারশন করবো? ডিসপারশন হচ্ছে ভেরিয়েশন। তাহলে একটা ডাটার মধ্যে যে আসলে ভেরিয়েশন আছে কিনা সেটা কি আমার ক্যালকুলেট করতে হবে না? অবশ্যই ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে ভেরিয়েশন ক্যালকুলেট করার পরেই না আমি বলতে পারবো যে এখানে ভেরিয়েশনটা কেমন আছে, তাই না? তারপরে না আমি সে অনুযায়ী আমি কি করতে পারবো, আমি সেটাকে ভেরিয়েশনটা আমি আমি মনে করো যে মানে যে ভেরিয়েশনটা আছে সেই ভেরিয়েশনটা আমি কমানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা আজকের ইয়াতে চলে যাই। আচ্ছা, আমরা আজকে নতুন চ্যাপ্টারে চলে যাব, কোরিলেশন, তাই না? কোরিলেশনের আমরা আজকে ম্যাক্সিমামই দেখবো, যদি আমাদের শেষ না হয় আমরা আগামী ক্লাসে আমাদের কোরিলেশন রিগ্রেশন আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হয়তো আমাদের সর্বোচ্চ বাকি আমাদের 4 দিন সময় লাগতে পারে সর্বোচ্চ, তাই না? অর্থাৎ আমাদের আজকের পর হয়তো সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস হলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের চারটা বা পাঁচটা, মানে চারটা বা পাঁচটা সপ্তাহ, অর্থাৎ আমি আগে বলেছিলাম যে আমাদের নভেম্বরের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কোরিলেশন, তাই না? আচ্ছা, আমরা এখানে কি দেখছি? রিলেশন, তাই না? রিলেশন হচ্ছে কি? রিলেশন মানে কি? সম্পর্ক, তাই না? রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। কোরিলেশনও হচ্ছে সম্পর্ক, যেটাকে আমরা বাংলা নাম হচ্ছে কি সংশ্লেষ। বাংলার নাম হচ্ছে কি সংশ্লেষ, তাই না? বাংলার নাম হচ্ছে সংশ্লেষ। তাহলে আমাদের কোরিলেশন মানে যে সম্পর্ক, এখানেও কিন্তু আসলে আমরা সম্পর্কে বুঝছি। তাহলে এখানে কি ধরনের সম্পর্ক? যেহেতু আমাদের কোরিলেশন, এটাকে আমাদের অবশ্যই নিউমেরিক্যাল ডাটা হতে হবে, এবং এই সম্পর্কটা কোরিলেশন কোন ধরনের ডাটার ক্ষেত্রে হয়? যদি আমাদের ডাটাটা লিনিয়ার হয়, সম্পর্কটা যদি কি হয়? লিনিয়ার হয়। নন লিনিয়ার ডাটার জন্য কোরিলেশন নয়, যদি আমাদের লিনিয়ার রিলেশন থাকে সেটাকে আমরা কি বলি? কোরিলেশন। তাহলে এটা অবশ্যই আমাদেরকে নিউমেরিক্যাল ডাটা হবে, তাই না? তাহলে আমাদের এখানে বলছে কিন্তু পপুলেশন কোভেরিয়েন্স। ভেরিয়েন্স হচ্ছে কি? আমাদের ভেদাঙ্ক, অর্থাৎ ভেরিয়েশন। ভেরিয়েন্স আসছে করতে, অর্থাৎ আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করেছিলাম যে
ভেদাঙ্ক ভেরিয়েশনটা হচ্ছে কি আমাদের ভেরিয়েন্স। আর কোভেরিয়েন্সটা হচ্ছে কি যে আমাদের দুইটা ডেটার মধ্যে আমাদের পেয়ার ওয়াইজ যে আমাদের ভেরিয়েশন সেটাকে আমরা কি বলছি কোভেরিয়েন্স। যদি সিঙ্গেল ডাটার মধ্যে, যদি সিঙ্গেল ডাটা বলতে কি এক সেট ডাটাতে একটাই ডাটা, তাদের ভিতরে আমাদের যে ভেরিয়েশন সেটাকে আমরা কি বলছি কোভেরিয়েন্স। আর যদি আমাদের পেয়ার ওয়াইজ ডাটা হয় সেটাকে আমরা কি বলছি কোভেরিয়েন্স। তাহলে আমাদের ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের এক্সাম্পলটা দেই। যদি আমাদের শুধুমাত্র বয়সের একটা ডাটা থাকে, আমাদের 10 জন স্টুডেন্ট আছে, এই 10 জন স্টুডেন্টের আমাদের বয়সের একটা ডাটা আছে, তাদের ভিতরে কেমন ভেরিয়েশন আছে, তাহলে এই ভেরিয়েশনটা মেজার করার জন্য আমরা কি করি ভেরিয়েন্স ক্যালকুলেট করি। আর এখন যদি আবার এরকম হয় যে আমাদের বয়স এবং উচ্চতা আমাদের, আমি সবার অর্থাৎ আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, তোমার উচ্চতা কত, সবাইকে পেয়ার ওয়াইজ, অর্থাৎ যাকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত এবং তোমার উচ্চতা কত, অর্থাৎ পেয়ার ওয়াইজ যদি আমাদের এই ধরনের হয় তখন সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে আমরা কি বলছি কোভেরিয়েন্স, তাই না? তাহলে আমাদের পেয়ার ওয়াইজ যে ভেরিয়েশনটা সেটাকে আমরা বলি কোভেরিয়েন্স। আমাদের সিঙ্গেল ডাটার মধ্যে হলে সেটা হচ্ছে কি কোভেরিয়েন্স। তাহলে পপুলেশন কোভেরিয়েন্স তাহলে মানে হচ্ছে, আমি যদি পপুলেশন কোভেরিয়েন্স মানে কি, অর্থাৎ তোমাদের এখানে 120 জন স্টুডেন্ট, এই 120 জন স্টুডেন্টের মধ্যে আমাদের বয়স এবং উচ্চতার মধ্যে কেমন সম্পর্ক, কেমন ভেরিয়েশন আমি এটা জানতে চাচ্ছি, সেটাকে আমি কি বলছি কোভেরিয়েন্স। তাহলে এখানে দেখো সাপোজ মনে করো x1 y1, তাহলে x1 y1 মানে কি প্রথম জন, এখানে সাফিক্স 1, এই যে সাফিক্স, এগুলোকে সাফিক্স বলে না, 1 2 3 4 সাফিক্স। x1 মানে প্রথম রেসপন্ডেন্ট, x হচ্ছে প্রথম রেসপন্ডেন্টের বয়স, x1 হচ্ছে প্রথম রেসপন্ডেন্টের বয়স, আর y1 হচ্ছে প্রথম রেসপন্ডেন্টের উচ্চতা, x2 হচ্ছে দ্বিতীয় রেসপন্ডেন্টের বয়স, আর y2 হচ্ছে দ্বিতীয় রেসপন্ডেন্টের উচ্চতা। ঠিক সেম yxn ক্যাপিটাল N yn, অর্থাৎ ক্যাপিটাল N মানে পপুলেশন সাইজ, অর্থাৎ xn অর্থাৎ 120 তম রেসপন্ডেন্টের বয়স, y ক্যাপিটাল N হচ্ছে 120 তম স্টুডেন্ট মানে রেসপন্ডেন্টের উচ্চতা, তাই না? তাহলে আর এন পেয়ারস অফ ভ্যালুস হবে বাইভেরিয়েট পপুলেশন। তাহলে বাইভেরিয়েট, বাই মানে কি দুইটা, বাইভেরিয়েট পপুলেশন কেন? যদি আমাদের সিঙ্গেল ডাটা থাকতো তখন সেটাকে আমরা কি বলি ইউনিভেরিয়েট। যদি শুধুমাত্র থাকলে x শুধুমাত্র বয়সের ডাটা, হ্যাঁ, তো সেটাকে আমি বলি কি ইউনিভেরিয়েট। যেহেতু এখানে পেয়ার ওয়াইজ সবগুলো কিন্তু দেখো দুইটা করে ডাটা, সব রেসপন্ডেন্টের কি এজ এবং ওয়াইড, এজ এবং হাইট, এজ এবং হাইট, এজ এবং হাইট, তাই না? তো সবার যেহেতু আমাদের পেয়ার ওয়াইজ দুইটা করে ডাটা, সেটা এটাকে আমরা কি বলছি বাইভেরিয়েট, তাই না? আর যদি আমাদের তিনটে করে থাকতো তাহলে সেটাকে আমরা বলছি ট্রাইভেরিয়েট, তাই না? চারটা করে থাকতে আমাদের ট্রাইফোর, তাই না? তাহলে আমাদের মেইনলি আমাদের ইউনিভেরিয়েট, সিঙ্গেল ডাটা হলে ইউনিভেরিয়েট, দুইটা করে থাকলে বাইভেরিয়েট, আর আমাদের যদি দুইয়ের অধিক থাকে 3 4 5 6 7 8 যাই থাকুক না কেন তখন আমরা সেটাকে কি বলি মাল্টিভেরিয়েট, তাই না? তাহলে ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট। যদি তোমাদের ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট এগুলো আসলে তোমাদের সিলেবাসে নাই, না থাকলেও তোমাদের এই জিনিসগুলো যেন তোমাদের কেউ প্রশ্ন করলে যেন তোমরা বলতে পারো, তাই না? বাইভেরিয়েট টু ভেরিয়েবলস, তো দুইটা ভেরিয়েবল কি x and y, s and height, height না ওয়েট বলেছিলাম, তাই না? তাহলে উইথ রেসপেক্টিভ মিন কি মিউ x and মিউ y। তাহলে মিউ x মানে কি ওই মনে করো পপুলেশন মিন, মিউ মানে আমাদের পপুলেশন মিন, মিউ x মানে বয়সের পপুলেশন মিন, আর মিউ y হচ্ছে কি উচ্চতার পপুলেশন মিন, তাই না? দেন পপুলেশন কোভেরিয়েন্স বিটুইন কাদের মধ্যে x এবং y, তাদের মধ্যে কিভাবে ডিনোট করতে পারি আমরা মিউ 11 বা মিউ xy, তাই না? এখানে 11 লিখেছে মিউ xy, তাই না? মিউ xy ইজ ডিফাইন্ড অ্যাজ কোভেরিয়েন্স কি COV, কোভেরিয়েন্সের COV x, y মিউ xy 11 না লিখে তোমরা xy লিখিও, তাহলে সাম অফ x মাইনাস মিউ x ইনটু y মাইনাস মিউ x ডিভাইডেড বাই n, তাই না? তার মানে আমাদের আগে কি ছিল, তাহলে দেখো ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের মধ্যে কিন্তু আমাদের অনেক সম্পর্ক। যদি আমাদের সিঙ্গেল ডাটা হতো তাহলে দেখো সেখানে কি ছিল, যখন আমাদের সিঙ্গেল ডাটা ছিল তখন আমরা কি পেয়েছিলাম, দেখো যখন আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করেছিলাম, ভেরিয়েন্সের আমাদের ফর্মুলাটা কি ছিল, সামেশন x মাইনাস মিউ x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে x মাইনাস মিউ x হোল স্কয়ার মানে কি সামেশন x মাইনাস মিউ x ইনটু x মাইনাস মিউ x। তাহলে x মাইনাস মিউ x দুইটা করলে তো সেটা হোল স্কয়ার হয়, তাই না?
তাহলে সেটাকে একবার আছে x মাইনাস মিউ এক্স, হ্যাঁ, আর একবার আছে y মাইনাস মিউ এক্স, অর্থাৎ আমাদের কোরিলেশন এবং অর্থাৎ ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স মধ্যে আমাদের সম্পর্কটা একই রকম আর কি, তাই না? তাহলে আমাদের ঠিক একই, এখানে একটু খেয়াল করো আমাদের পপুলেশন কোভেরিয়েন্স এটা হচ্ছে আমাদের কি, এটা আমরা পরবর্তীতে তোমাদের দেখাবো প্রবাবিলিটি ফ্রম স্যাম্পল কোভেরিয়েন্স। স্যাম্পল কোভেরিয়েন্স হলে কি আমাদের স্মল n, ওখানে লিখেছিলাম আমরা মিউ এক্স, মিউ মানে কি পপুলেশন মিন, আর এখানে আমরা কি দিচ্ছি এক্স বার মানে কি স্যাম্পল মিন, তাই না? আর এটাকে আমরা কি বলছিলাম ওয়ার্কিং ফর্মুলা। ওয়ার্কিং ফর্মুলাটা কিভাবে আসলো আমরা তোমাদেরকে একটু পরে দেখাবো। তাহলে এখন একটু এখানে দেখো সাম অফ এক্স মাইনাস এক্স বার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার, এটাকে বলা হয় সাম প্রোডাক্ট। আচ্ছা, এগুলো আমরা পরে দেখাবো তোমাদের। এখানে কিছু প্রপার্টিজ আছে। আচ্ছা, এখন তোমাদের কিন্তু এই প্রপার্টিজ তোমরা ম্যাথমেটিক্সেও তোমরা অনেক কিছু প্রপার্টিজ পড়ছো বা পড়বা, তাই না? এই প্রপার্টিজ গুলো আসলে আমরা কি আগে পড়বো? আগে কি আমরা বইয়ের কিন্তু প্রথমেই কিন্তু প্রপার্টিজ গুলো থাকে, তাই না? বইয়ের প্রথমেই প্রপার্টিজ থাকে, সেটা যেই বইয়ের হোক না কেন প্রপার্টিজ গুলো কিন্তু আগে থাকে। কিন্তু প্রপার্টিজ গুলো কি আমরা কি আগে কি পড়বো না প্রপার্টিজ গুলো আমরা শেষে পড়বো? হ্যাঁ, তাহলে প্রপার্টিজ কিন্তু যদিও কিন্তু আমরা বইয়ের আগে আছে, হ্যাঁ, তোমাদেরকে হয়তো অনেকে হয়তো আগে পড়াচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রপার্টিজ গুলো আসলে আমাদের শেষে পড়া দরকার, তাই না? প্রপার্টিজ গুলো কেন শেষে পড়া দরকার? যে এই প্রপার্টিজ গুলো কিন্তু আমরা যখন শেষে যাব, শেষ করতে করতে কিন্তু আমরা প্রপার্টিজ গুলো সবগুলো শিখে ফেলবো। আর এখন না হলে কিন্তু আমাকে এখন মানে মুখস্থ করতে হচ্ছে যে এটা রেঞ্জটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা কিন্তু আমরা যখন শেষে যাব, শেষে গিয়ে দেখবো যে না আমাদের সবগুলা পড়া হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো যাক, আমরা প্রপার্টিজ গুলো এখন আমাদের এখানে আমাদের দেখার কোনো দরকার নেই। এখন আমাদের সিম্পল কোরিলেশন, তাই না? সিম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার ইউনিভেরিয়েন্টের ক্ষেত্রে ইউনিভেরিয়েন্টকে কি আমরা ভেরিয়েন্স বলতে পারবো? বুঝি নাই। ইউনিভেরিয়েন্টকে ইউনিভেরিয়েন্ট মানে আপনি বলছিলেন না একটু আগে যে ইউনি বাই ট্রাই মাল্টিভেরিয়েন্ট, তো আমরা না না, তুমি অন্য জায়গায় চলে গেছো। আসলে এই বিষয়টা বুঝতে পারো না আর কি। ইউনিভেরিয়েন্ট একটা ডেটা, তাই না? ইউনিভেরিয়েন্ট একটা হচ্ছে ডেটা। এখন মনে করো যে ডেটা এক জিনিস আর ওই ডেটার ভেরিয়েন্সটা আরেক জিনিস, তাই না? বয়স আর বয়সের ভেরিয়েন্স কি একই জিনিস? বয়স এক জিনিস, বয়সের ভেরিয়েন্সটা হচ্ছে আরেক জিনিস, তাই না? না স্যার। যেমন, তাই না? এখন মনে করো যে আমি বললাম যে টাকা এবং টাকার পার্থক্য, তাই না? এই মনে করো যে মারুফ খান, জামিউল হাসান আর তুমি হলো আজাদ তামিম, তাহলে আমি বললাম যে তোমার কাছে আছে 10 টাকা, জামিউল হাসানের কাছে আছে 15 টাকা, মারুফ খানের কাছে আছে 12 টাকা, তাই না? তাহলে এই টাকার পার্থক্যটা কি, টাকার ভেরিয়েশনটা কি? তাহলে আমরা এই ভেরিয়েশনটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? এটা গেল নাম্বার 1। আর টাকা হচ্ছে আরেক জিনিস। তাহলে তুমি টাকার সঙ্গে এটার ইয়ে করছো, এটা নয়। টাকা এক জিনিস, টাকার ভেরিয়েশনটা হচ্ছে আরেক জিনিস। আমি তাহলে আবারও বলি যেন কারো জন্য কনফিউশন না থাকে। তাহলে এখানে আমার ডেটাটা কি শুধুমাত্র টাকার একটা ডেটা, শুধুমাত্র ডেটার এক সেট ডেটা। এই ডেটার মধ্যে ভেরিয়েবল শুধু কি কোন ভেরিয়েবল নিয়ে আমি স্টাডি করছি? শুধুমাত্র টাকা নিয়ে স্টাডি করছি, আর কোনো কিছু নিয়ে স্টাডি করছি না। তাহলে এখানে ডেটা কয়টা? একটা, শুধু টাকার ডেটা। তাহলে এটা কি ইউনিভেরিয়েন্ট। কারণ এই টাকার সাথে যদি আবার অন্য কোনো কিছু থাকতো, তাই না? টাকার সাথে যদি আরো অন্য কোনো ভেরিয়েবল থাকতো, তাই না? যে টাকা, মনে করো যে টাকা এবং মনে করো যে কার কয়টা মনে করো প্যান্ট শার্ট আছে, টাকা মনে করো যে কার কত টাকা আছে এবং কার কয়টা প্যান্ট শার্ট আছে, প্যান্ট শার্টের অ্যামাউন্ট। তাহলে আমাদের এখানে তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা হয়ে গেল? দুইটা, একটা ছিল টাকা আর একটা হচ্ছে যে আমাদের অ্যামাউন্ট অফ শার্ট প্যান্ট, তাই না? তাহলে এখানে আমাদের ডেটা কয়টা? দুইটা। তাহলে হয়ে গেল কি বাইভেরিয়েট। তো ডেটা হয়ে গেল কি বাইভেরিয়েট। আর যদি আমাদের এখানে দুইটার আরো যদি আরেকটা থাকে তখন সেটা আমরা ট্রাইভেরিয়েট বা মাল্টিভেরিয়েট বলি। আজাদ তামিম, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যাক, না ঠিক আছে। আজাদ তামিমকে ধন্যবাদ। তোমরাও কিন্তু এই কোশ্চেন গুলো থাকলে অবশ্যই কোশ্চেন গুলো করবা আর কি, তাই না? কারণ এই কোশ্চেন গুলো না করলে তোমাদের ভিতরে কিন্তু কনফিউশন থেকে যাবে। এই কনফিউশন গুলো তোমরা ক্লাসের মধ্যে করে নিবা। এই যে আজাদ তামিম মনে করো যে কোশ্চেন করলো, তাই না? এই আজাদ তামিমের কোশ্চেনটা শুধুমাত্র কিন্তু আজাদ তামিমের নয়, হয়তো হতে পারে এরকম আরো হয়তো 10 জন ছিল, হয়তো বা 10 জন ছিল, নাও থাকতে পারে, আমরা বলছি। কিন্তু আজাদ তামিম কোশ্চেন করাতে বাকি 10 জন এবং হয়তো আরো যদি কারো যদি কনফিউশন থাকতো তাহলে তারাও কিন্তু
তাদেরও কিন্তু এই কনফিউশন গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো ঠিক সেজন্যই কিন্তু আসলে কোশ্চেন করা দরকার। কোশ্চেন না করলে কিন্তু আসলে অনেক অনেক কিছু জিনিস কিন্তু আমাদের কনফিউশনে থেকে যায়। তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট, তাই না? আমাদের এখানে কি বলছি, কোরিলেশন কোএফিশিয়েন্ট মানে হচ্ছে সহগ, তাই না? তাহলে কোরিলেশন বলছিলাম সংশ্লেষণ, তাই না? তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট মানে কি সংশ্লেষণ সহগ বা সংশ্লেষাঙ্ক, তাই না? তাহলে আমরা বাংলায় যদি আমাদের নামগুলো আমাদের জানাটা এতটা ইম্পর্টেন্ট কিছু না, তারপর আমরা এটা জানবো সংশ্লেষণ সহগ বা সংশ্লেষাঙ্ক, তাই না? তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট কি, বাই হুইচ উই মেজার দ্য কোরিলেশন ইজ কল্ড কোরিলেশন কোএফিশিয়েন্ট, যার মাধ্যমে আমরা সম্পর্কটা মেজার করতে পারি, তাই না? তাহলে সেটাকে আমরা বলি কি, কোরিলেশন কোএফিশিয়েন্ট। তাহলে আমরা অনেক সময় সম্পর্কটা মেজার করি না, সম্পর্কটা তো আমরা মেজার করি। আমরা যদি সাপোজ এটা জাস্ট ফর একটা এক্সাম্পল, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যায় না, এটা আমাদের আসলে অন্যভাবে আমরা মেজার করি। আমরা যদি মনে করি যে আমার সম্পর্ক এবং আমার মায়ের সম্পর্ক কেমন সম্পর্ক, তাই না? তাহলে আমরা এখানে মনে করো যে আমরা 10 জন, তোমাদের 10 জনের কাছ থেকে আমি ডেটা নিলাম যে তোমার যদি এই সম্পর্কটা আমরা এভাবে, এগুলো আসলে কোয়ালিটেটিভ, এগুলো কোয়ান্টিটেটিভ নয়, এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি। তাহলে আমরা এই সম্পর্কটা আমি যে 10 জন স্টুডেন্টের মনে করো তার সাথে তার মায়ের কেমন সম্পর্ক, সেটা যদি আমরা মেজার করি, তাহলে যার মাধ্যমে আমরা এই সম্পর্কটা মেজার করি তাকে কি বলা হয়, সংশ্লেষণ সহগ বা কোরিলেশন কোএফিশিয়েন্ট। আমি কথা বললাম যে এই এক্সাম্পলটা কিন্তু তোমরা অন্য কোথাও দিবা না, কারণ আসলে এটা যায় না, জাস্ট এটা তোমাদেরকে একটা বলার জন্যই বলা, আর এটা অন্য কোনো কিছুই কিন্তু নয়। ঠিক সেম কোরিলেশন কোএফিশিয়েন্ট, এটা অবশ্যই আমাদের ডেটাগুলো অবশ্যই নিউমেরিক্যাল হতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কোরিলেশন মেজার করতে পারি। তাহলে এখানে দেখো, সিম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার। তাহলে দেখছো কোয়ান্টিটেটিভ, তাহলে কোয়ান্টিটেটিভ মেজার মানে কি, এটাকে অবশ্যই সেই ডেটাগুলো কি হতে হবে, কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সংখ্যাবাচক সংখ্যা হতে হবে। কোয়ান্টিটেটিভ মেজার অফ দ্য স্ট্রেংথ এন্ড ডাইরেকশন, বা ডাইরেকশনটা কেমন, of linear relationship between two numerically measured variable, যাদেরকে নিউমেরিক্যালি মেজার করা যায়, এই ধরনের দুইটা ভেরিয়েবলের ভিতরে যে সম্পর্কটা আমরা কার মাধ্যমে মেজার করি, সিম্পল কোরিলেশনের মাধ্যমে মেজার করি, ঠিক আছে। ঠিক সেম আমাদের পপুলেশনটার ক্ষেত্রে আছে পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখো, এই তাহলে আমাদের এই পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট বা সিম্পল কোরিলেশন কোএফিশিয়েন্টকে আমরা একটা শিখলে আরেকটা, পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্টে আমাদের কি থাকবে, মিউ এক্স থাকবে, আর স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্টে আমাদের কি থাকবে, এক্স বার থাকবে। এই পার্থক্য হচ্ছে এতটুকুই, আর পার্থক্য হচ্ছে যে আমরা কার কি দ্বারা প্রকাশ করি। পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্টকে প্রকাশ করা হয়, এটা কি বলো দেখি আজাদ, তামিম, তোমরা তো ম্যাথমেটিক্সে পড়ো, এটা দেখা যাচ্ছে, এটা কি জিনিস, রো স্যার রো, হচ্ছে রো, এটা হচ্ছে রো স্যার। আচ্ছা, এখানে একটা কথা মনে হয় তোমাদেরকে ক্লাসে আমরা আগেও বলেছিলাম, পপুলেশন কোরিলেশন, অর্থাৎ পপুলেশনের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, এই পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা গ্রিক লেটার দ্বারা ডিনোট করি। তোমাদের ক্লাসে মনে হয় বলেছিলাম আর কি। তাহলে এগুলোকে কি বলা হয়, পপুলেশনের এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কি বলা হয়, প্যারামিটার বলা হয়। কি বলা হয়, প্যারামিটার বা পরামান, তাই না? কি বলা হয়, প্যারামিটার বা পরামান, তাই না? তাহলে আমরা এই পপুলেশনের এই ক্যারেক্টারিস্টিক্স কি, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট। তাহলে এগুলো দেখবো, পপুলেশন মিন কি দ্বারা, মিউ, আমাদের গ্রিক লেটার, পপুলেশন ভেরিয়েন্স সিগমা, গ্রিক লেটার, তাই না? পপুলেশন কোরিলেশন যেটা তোমরা দেখছো, এটা কি রো, এটাও গ্রিক লেটার। তাহলে এই গ্রিক লেটার কেন, যারা স্ট্যাটিস্টিশিয়ান, অর্থাৎ আমরা যাদেরকে বলি আমাদের স্ট্যাটিস্টিশিয়ান, অর্থাৎ ফাদার্স অফ স্ট্যাটিস্টিক্স, তাই না? তাহলে আমরা যাদেরকে বলি, তারা কিন্তু আসলে বলে গেছেন যে তোমরা যে এই প্যারামিটার গুলোকে কি দ্বারা ডিনোট করো, গ্রিক লেটার দ্বারা ডিনোট করো, তাই না? কাজে আমরা যদিও নতুন নতুন অনেক কিছু জিনিস ডেভেলপ করছি, আমরা চাইলেও সেগুলোকে ইংলিশ লেটার বা অন্য কোনো লেটার দ্বারা ডিনোট করতে পারবো না, যেহেতু তারা বলে গেছেন আমাদেরকে এটাই কিন্তু আমাদের করতে হবে। ওকে, তাহলে ঠিক সেম পপুলেশনের যত ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে আমরা কি দ্বারা ডিনোট করব, গ্রিক লেটার দ্বারা ডিনোট করব, বা এটাই হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি রুলস। আমরা সবকিছুতে কিন্তু একটা আমাদের অর্ডিন্যান্স থাকে, তাহলে এটাও কিন্তু আমাদের অর্ডিন্যান্স। তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তোমাদের কিন্তু একটা অর্ডিন্যান্স আছে, তাই না? ওইখানে যেমন একটা অর্ডিন্যান্স আছে, এখানেও হচ্ছে অর্ডিন্যান্স হচ্ছে এটাকে আমাদেরকে গ্রিক লেটার দ্বারা ডিনোট করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে দেখো, আমাদের কি বলছি, সাপোজ x1 x2 এত bn পেয়ারস, আমাদের আগের মতো কোভেরিয়েন্সের মতো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো,
এটাকে যদি কোভেরিয়েন্সের বেলা কি ছিল, এখানে একটা ডিভাইডেড বাই কি ছিল, n ছিল, তাই না? এখানে একটা ডিভাইডেড বাই কি ছিল, n ছিল। আমরা যদি এই পুরোটার উপরে একটা n স্কয়ার ডিভাইডেড করতে পারি না, n স্কয়ার, আমরা যদি n স্কয়ার যদি করতাম, তাই না? তাহলে আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আমরা দেখাবো, এটা একটু পরে তোমাদেরকে দেখাবো। এটাকে আমরা কি বলছি, পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে দেখো, এটা এখানে যদি একটা n দ্বারা ডিভাইড হতো, এটা কি হতো, এটাকে আমরা কি বলতাম, কোভেরিয়েন্স। আবার আমি যদি এটার নিচে যদি একটা n দ্বারা ভাগ থাকতো, এটার নিচে শুধুমাত্র অর্থাৎ সাম অফ xi - x বার হোল স্কয়ার, এখানে যদি একটা n দ্বারা ভাগ থাকতো, তখন আমরা এটাকে কি বলতাম, ভেরিয়েন্স অফ x। আবার এখানেও যদি একটা n দ্বারা ভাগ থাকতো, তখন আমরা সেটাকে কি বলতাম, ভেরিয়েন্স অফ y। তখন আমরা এটাকে কি বলতাম, ভেরিয়েন্স অফ y। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু দেখো n দ্বারা যদি আমরা ভাগ, আলটিমেটলি কিন্তু এই ফর্মুলাটা কি হয়, কোভেরিয়েন্স অফ xy ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ ভেরিয়েন্স অফ x ভেরিয়েন্স অফ y। কারণ এখানে একটা n, এখানে একটা n, আলটিমেটলি নিচে কি থাকতো, n স্কয়ার। আবার এখানে একটা স্কয়ার রুট আছে, ওই n স্কয়ার ভ্যানিশ। আবার এখানে মানে স্কয়ারটা ভ্যানিশ, আর এখানে একটা নিচে একটা n, আর এখানে একটা নিচে একটা n, তাহলে n কিন্তু আমাদের কিন্তু চলে যেত আর কি, ঠিক আছে? ঠিক আছে, আমাদের এটার পরে আমরা কোথায় চলে আসলাম, স্যাম্পল কোরিলেশন। দেখো আমি যেটা বললাম সেটা কিন্তু এখানে করা আছে, আমি এটা খেয়াল করিনি, ঠিক আছে? আমি যে জিনিসটা তোমাদেরকে উপরে বলতেছিলাম, হয়তো নিচে হয়তো আমার কথা অনেকে বুঝতে পারছো। দেখো এতটুকু মানে আমরা কি বলতাম, যেটা উপরে আছে ডিভাইড বাই n কোভেরিয়েন্স অফ xy, এটা নিচে একটা ডিভাইড বাই n ভেরিয়েন্স অফ x ভেরিয়েন্স অফ y, ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেটলি আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, একই জিনিস। তাহলে দেখো কোভেরিয়েন্স এবং কোরিলেশনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, কোভেরিয়েন্স এবং কোরিলেশনের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা একটা জিনিস দেখি, ভেরিয়েন্স যেহেতু স্কয়ার টার্ম, তাহলে নিচের অংশটা কিন্তু আমাদের অলওয়েজ পজিটিভ, নিচের অংশটা আমাদের অলওয়েজ পজিটিভ। আমাদের উপরের অংশটা আমাদের কি হতে পারে, নেগেটিভ হতে পারে এবং পজিটিভ হতে পারে। দেখো সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাদের, দেখো কি বলছে, সিম্পল স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট measures the strength of linear relationship between two variables when a bivariate sample is taken from bivariate population। অর্থাৎ বাইভেরিয়েট একটা আমরা স্যাম্পল নেব কোথা থেকে, বাইভেরিয়েট পপুলেশন থেকে, তাই না? অর্থাৎ তোমাদের 120 জন থেকে আমি 10 জনকে নেব বাইভেরিয়েট, অর্থাৎ 120 জনের আমাদের বয়স এবং উচ্চতা ছিল, আমি যে 10 জনকে নিব সেখানে আমাদের বয়স এবং উচ্চতা নেব, সেই কথাটা এখানে বলছে। তাহলে দেখো সাপোজ x1 y1 x2 y2 আপ টু স্মল xn স্মল yn are n pairs of sample values of two variables x and y from a bivariate population, তাই না? Let x bar y bar be the sample mean of x and y। অর্থাৎ প্রথমত x মানে হচ্ছে s এর স্যাম্পল মিন, অর্থাৎ ওই 10 জনের, আর y বার হচ্ছে কি ওই মানে কি হাইটের ওই 10 জনের স্যাম্পল মিন, ঠিক আছে? তাহলে আমরা এই এর মাধ্যমে আমরা কি করতে পারি, স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা মেজার করতে পারি। তাহলে এখানে দেখো the sample correlation coefficient r, sample correlation coefficient কে কি দ্বারা ডিনোট করা হয়, r দ্বারা, আর পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট কে কি দ্বারা ডিনোট করা হয়, রো দ্বারা, তাই না? তাহলে sample correlation coefficient is r is used to estimate the population correlation coefficient। অর্থাৎ আমরা এই স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট এস্টিমেট করতে পারি। কথাটা আবার কেমন, অর্থাৎ আমি যে 10 জনকে নিয়ে কাজ করলাম, আমি আলটিমেটলি ডিসিশনটা দেব কার সম্বন্ধে, এই 120 জন সম্বন্ধে, ঠিক আছে? সো দ্য স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ইন কোরিলেশন অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে আমরা এটাকে অনেক ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এটা আসলে আমরা তোমাদেরকে দেখাই দিই, এটা আসলে খুব পরীক্ষার সময় খুব আসে, যে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ভেরিয়েবল y টা হচ্ছে দ্বিতীয় ভেরিয়েবল। তাহলে এখানে কিন্তু একটা জিনিস বলা হয়, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, না এখানে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, সেজন্য বললাম শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ফর্মুলাটা কিভাবে আসলো আমরা একটু দেখবো, তাই না? স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট -1 থেকে +1 আমরা এগুলো দেখবো। এক্সাম্পল অফ স্যাম্পল কোরিলেশন, এক্সাম্পল অফ পজিটিভ কোরিলেশন। তাহলে আমাদের এই কোরিলেশনের মান কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই না? কোরিলেশনের মান কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে আমরা শুধুমাত্র এই এক্সাম্পল গুলো তোমরা দেখে নিও, আমরা শুধুমাত্র একটা জিনিস বলি,
হাইট এবং ওয়েট, হাইট এবং ওয়েট এটার মধ্যে সম্পর্ক। আচ্ছা, হাইট ওয়েট বা হাইট ওয়েট তো আমরা এগুলো বুঝবো, আমরা সহজ জিনিস একটা বলি। ইনকাম এবং এক্সপেন্ডিচার, ইনকাম এবং এক্সপেন্ডিচার এটার মধ্যে সম্পর্ক কি পজিটিভ না নেগেটিভ? তোমাদের স্যাররা পড়াচ্ছেন আর কি, মানে আরেকবার বলো। স্যার নেগেটিভ। আচ্ছা, বলছো নেগেটিভ, তাই না? নেগেটিভ কি আমরা বললাম তো বুঝতে পারলাম না। তাহলে ইনকাম এবং এক্সপেন্ডিচার, ও বলছে নেগেটিভ। নেগেটিভ মানে যার ইনকাম বেশি তার মনে করো যে খরচ কম, তার এক্সপেন্ডিচার কম, এটাই তো নেগেটিভ, তাই না? তাহলে আমাদের নেগেটিভ এবং পজিটিভ সম্পর্কটা মানে কি? পজিটিভ সম্পর্ক মানে একটা বললে আর নেগেটিভ সম্পর্ক কোনটা? নেগেটিভ সম্পর্ক হচ্ছে এই, আমাদের কিন্তু ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। কেন? আমাদের আমাদের মধ্যে যদি কারো নেগেটিভ সম্পর্ক থাকে, সেখানে সম্পর্কটা কি ভালো সে বলে না আমি পশ্চিম দিকে যাবো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সম্পর্ক। আর পজিটিভ সম্পর্ক মানে হচ্ছে এটাই, একজন যদি বলে আমি পূর্ব দিকে যাব, সেও যদি বলে না আমি ঠিক আছে আমরা পূর্ব দিকে যাব, তাহলে সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ সম্পর্ক, তাই না? তাহলে আমাদের নেগেটিভ সম্পর্ক এবং পজিটিভ সম্পর্ক বুঝলাম। তাহলে আমরা আমরা এটাই এটাই আমরা বলি যে ও বলছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নয়, আসলে এটা পজিটিভ সম্পর্ক। আমরা সাধারণত কি দেখি, যার ইনকাম বাড়লে আমাদের আসলে, যত আমাদের ইনকাম বাড়ে তত আসলে আমাদের খরচও বাড়ে, তাই না? এটাই হচ্ছে আমাদের আসল বিষয়। একটা দুইটা হয়তো আমাদের এক্সাম আমাদের পার্থক্য থাকবে। তাহলে আমাদের যত আমাদের আয় বাড়ছে, আয় বাড়ার সাথে সাথে আমাদের, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের বাস্তব। এবং তার আমি যদি বলি ইনকাম এবং সেভিংস, আরেকবার বলে ইনকাম এবং সেভিংস অর্থাৎ আয় এবং সঞ্চয়, এটার মধ্যে সম্পর্ক কি? নেগেটিভ। ইকোনমিক্স ক্লাস তো হচ্ছে, তাই না? জি স্যার, পজিটিভ স্যার। স্যার পজিটিভ হবে। স্যার পজিটিভ। আচ্ছা না, আচ্ছা একজন আনসার, দুইজন আনসার বললে না, নেগেটিভ এবং সম্পর্ক তো দুইটাই, নেগেটিভ এবং পজিটিভ, তাই না? তাহলে একজনেরটা ঠিক, এখানে তো অবশ্যই সঠিক আনসার আছে যেহেতু আর অন্য কোনো অপশন নেই। হ্যাঁ, তোমাদেরকে স্যাররা এগুলো পড়াচ্ছে নাকি? তাহলে এখানে কিন্তু এভাবে আনসার করলে হবে না। আসলে আমরা একটু বাস্তবে চিন্তা করলে দেখো, এই যে আমরা যে এগুলো পড়াচ্ছি, তোমরা যদি একটু চিন্তা না করো তাহলে কিন্তু সমস্যা। তাহলে আমাদের আয় এবং, তাহলে নেগেটিভ হলে তো আমরা এটাই দেখবো যে আমাদের যত আয় বাড়ছে, আয় বাড়ছে আমাদের সঞ্চয় কমে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমি 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 এক সময় মনে করো আমি এক সময় ইনকাম করতাম, আমি মনে করো যে এক সময় ইনকাম করতাম মনে করো 20,000 টাকা, তখন আমার আসলে মনে করো যে সঞ্চয় হতো 50,000 টাকা। আর এখন মনে করো আমি ইনকাম করি 50,000 টাকা, এখন আমার সঞ্চয় হচ্ছে 0 টাকা। এটা কিন্তু নয়। কাজে আমরা একটু চিন্তা করলে এগুলো আসলে আমাদেরকে, আমাকেও বলতে হবে না, এগুলো তোমার বইও পড়তে হবে না। তাহলে আমাদের যত আয় বাড়বে, আয় যত আমাদের কম ছিল তত তত কিন্তু আমাদের সঞ্চয়টা কম ছিল, তাই না? তাহলে আয় বাড়লে সঞ্চয় বাড়বে, আয় করলে সঞ্চয় কমবে। তার ঠিক সেম তোমাদেরকে স্যার কিন্তু পড়িয়েছে আর কি, যে ডিমান্ড সাপ্লাই, তাই না? ডিমান্ড সাপ্লাই, তাহলে ডিমান্ড সাপ্লাই, তাহলে আমাদের কি, তাহলে আজাদ তামিম এবার তুমি বলবা, এটা হচ্ছে, এটা আজাদ তামিমের ক্লিয়ার হয়ে যাবে। আজাদ তামিম বলবা যে আমাদের প্রাইস এবং ডিমান্ড, তাই না? তাহলে আমাদের প্রাইস বাড়লে কি আমাদের ডিমান্ড বাড়বে না কমবে? স্যার বলো, প্রাইস বাড়লে, প্রাইস যদি বাড়ে তাহলে আমাদের কি ডিমান্ড বাড়বে না কমবে? স্যার কমবে। প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। তুমি একটা এক্সাম্পল দাও আমাকে। মান কমবে স্যার। স্যার মনে করেন তুমি বর্তমান সময়ে বা বর্তমান সময়ের সাথে একটা এক্সাম্পল দাও। স্যার মনে করেন 20 গ্রামের দাম বেড়ে 30 টাকা হইলো, তো তখন ভোক্তারা মানে যারা কিনবে তারা চেষ্টা করবে যে এমন একটা কোম্পানিকে খোঁজার যে তারা 20 গ্রাম
চা পাতার দাম অন্তত 20 টাকায় পায়, তো তখন কি করবে ওরা, ওই চা পাতাটা যেটা 20 গ্রাম 20 টাকা ওইটা কিনতে চাবে বেশি, তখন ডিমান্ডটা মানে অন্যদিকে চলে আসবে। বর্তমানে আমাদের পেঁয়াজের দাম খুব বেশি, তো পেঁয়াজের দাম যেহেতু খুব বেশি, তাহলে আমরা আগে যেখানে 2 কেজি কিনতাম 2 কেজির জায়গায় এখন আমরা 1 কেজি কিনছি আর কি, তাই না? আমাদের যেহেতু আমাদের কি হয়ে গেছে, আমাদের দাম বেড়ে গেছে, হ্যাঁ এখন বলছি যে পেঁয়াজ একটু অল্প করে খাই, তাই না? আমাদের চাহিদাটাও আমাদের কমে গেছে। আবার এখন কথা হচ্ছে আমাদের যদি সাপ্লাই বাড়ে, সাপ্লাই বাড়লে কি আমাদের প্রাইসটা কমবে না বাড়বে? কমবে। কমবে স্যার প্রাইস কমবে স্যার সাপ্লাই বাড়লে। এখন মনে করো যে আসলে পেঁয়াজ বাংলাদেশে এত পেঁয়াজ সেটা কোত্থেকে আসলো আমরা সেখানে যাব না, কেন আসলো মনে করো বাংলাদেশে এত বেশি পেঁয়াজের প্রোডাকশন হয়ে গেছে, তাই না? এত বেশি হয়ে গেছে পেঁয়াজ মনে করো পেঁয়াজ মনে করো নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদেরও রাখার জায়গা নাই, আর মনে করো যে আমাদের বিভিন্ন ধরনের গভর্নমেন্টও যে জায়গায় মনে করো পেঁয়াজ স্টক করছে সেখানেও জায়গা নাই, পেঁয়াজ মনে পচে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এত বেশি সাপ্লাই, তখন পেঁয়াজের দাম মনে করো যে 1 টাকা কেজি হয়ে যাবে, তাই না? প্রাইস আমাদের অনেক কমে যাবে, তখন আমরা 1 টাকা যখন আমরা পেঁয়াজ পাবো, তাই না? তখন আসলে আমাদের সবকিছু বাদ দিয়ে আমাদের শুধু পেঁয়াজের তরকারি খাওয়া আমাদের শুরু করে দেবো আর কি। তাহলে এটাই আর কি, যে আমাদের যেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের প্রাইস কম, সরি যেহেতু আমাদের সাপ্লাই বেশি, সেহেতু আমাদের কি আমাদের প্রাইসটা অটোমেটিক কমে যাবে, তাই না? তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা বুঝি। তা ঠিক সেম এখানে আমাদের বলছে এক্সাম্পল অফ পজিটিভ কোরিলেশন, এক্সাম্পল অফ নেগেটিভ কোরিলেশন। আমাদের এই জিনিসগুলো তোমাদের ওভাবে পড়ার দরকার নেই, তোমরা মনে করো যে বাস্তবে তোমরা যে জিনিসগুলো জানো সেগুলোই তোমরা লিখে দিবে, 2-3টে করে এক্সাম্পল লিখবে, এনাফ পরীক্ষায় যদি আসে। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে একটা আমরা দেখছি যে 0, আর এর মান 0, তো আর এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কত হতে পারে সেগুলোতে আমরা পরে আসতেছি। যদি 0 হয়, 0 মানে কি আনকোরিলেটেড, অর্থাৎ সম্পর্ক নাই। 0 মানে কি আনকোরিলেটেড, মানে সম্পর্ক নাই, তাই না? তাহলে আমাদের যদি তাদের ভিতরে যদি কোনো সম্পর্ক না থাকে তখন সেটাকে আমরা কি বলছি, আনকোরিলেটেড, তাই না? সম্পর্ক না থাকলে সেটাকে আমরা কি বলছি, আনকোরিলেটেড। তাহলে when two variables are linearly independent আর কি, then the value of correlation coefficient is 0, but r equals 0 does not mean that two variables x and y are not related. তাহলে 0 মানে যে তাদের ভিতর সম্পর্ক নেই সেটা কিন্তু নয়। ফর এক্সাম্পল, correlation coefficient between x and y is 0 when y equal x square। তাহলে y equal x square হলেও কিন্তু আমরা সম্পর্ক কিন্তু পাবো, কিন্তু আসলে এটা আনকোরিলেটেড, তাই না? তাহলে আনকোরিলেটেড মানে কি আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট তখনই হবে শুধুমাত্র তাদের ভিতরে যদি একটা লিনিয়ার রিলেশন থাকে, তাই না? কিন্তু আমরা y equal x square, এটা y equal x square, এটা শেপটা কেমন, এই যে এটা শেপ, দেখো তো এটা কি, এটা আমি কি ড্র করছি, পরাবৃত্ত, তাই না? এটা হচ্ছে পরাবৃত্ত, প্যারাবোলা। এটা আমি করলাম প্যারাবোলা, আমাদের প্যারাবোলা হতে পারে, সার্কেল হতে পারে, হাই প্যারাবোলা হতে পারে, তাই না? তাহলে প্যারাবোলাটা কিন্তু আমাদের পরাবৃত্ত, এটা কিন্তু আমাদের লিনিয়ার রিলেশনশিপ নয়। তাহলে y ইকুয়াল x স্কয়ার, এটা কিন্তু একটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, তাই না? তাহলে এখানে আমাদের লিনিয়ার রিলেশনশিপ নয়। তো যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমাদের এখানেও আছে আমাদের প্রপার্টিজ গুলো দেখবো। তাহলে প্রপার্টিজ এর আগে এখানে একটা জিনিস আছে, দেখো প্রপার্টিজ অনেকগুলো আছে। The values of r lies between -1 to +1, তাহলে r এর মানটা -1 থেকে +1 হতে পারে, তাই না? It measures magnitude and directional statistical relationship between two variables. It is a pure number. তাহলে পিওর নাম্বার মানে কি, এটাকে এখানে কিন্তু কোনো একক নেই, ইউনিট ফ্রি মেজারমেন্ট। তাহলে ওই যেমন আমরা স্কুলেস কার্ডোসিসের বেলায় যেমন দেখেছিলাম, এখানে কিন্তু কোনো একক নেই, আমরা দেখাবো তোমাদেরকে। তাহলে ইট ইজ পিওর নাম্বার, দ্যাট ইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য ভেরিয়েবলস, তাই না? এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। ইট ইজ সিমেট্রিক্যাল ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। সিমেট্রিক্যাল মানে কি আমরা এখান থেকে দেখি, অর্থাৎ সামেশন অফ কি x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার দিস। তাহলে এটাকে আমাদের কি দ্বারা লেখা হয়, এটাকে আমাদের কিভাবে লেখা হয়? তাহলে আমাদের বলছে যে এটা সিমেট্রিক্যাল মানেটা হচ্ছে, না হলে বুঝতে পারবো না। তাহলে দেখো
zero indicate there's no linear relationship. আমাদের r এর মান কত থেকে কত হতে পারে? -1 থেকে +1 হতে পারে, ঠিক আছে? তাহলে যদি আমাদের r এর মান যদি +1 হয় তাহলে এখানে কি বলছে? r = +1 indicate a perfect positive relationship between x and y. তাহলে তাদের ভিতর কি সম্পর্ক? পারফেক্ট সম্পর্ক। যদি r এর মান কি হয়? r এর মান যদি আমাদের কি হয়? r এর মান যদি 1 হয় তাহলে কি সম্পর্ক? পারফেক্ট সম্পর্ক। তাহলে তাদের ভিতরে সম্পর্কটা পারফেক্ট। তাহলে আমরা এরপরে দেখব যে স্ট্রং রিলেশনশিপ, হাই রিলেশনশিপ এবং পারফেক্ট রিলেশনশিপ, উইক রিলেশনশিপ কোন মানের জন্য, এগুলো আমরা পরে দেখব আর কি। আর যদি -1 হয় পারফেক্ট, পারফেক্ট নেগেটিভ। তার আরেকটা আছে যে আমাদের জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু দা কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাই না? কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ শিফট অফ অরিজিন এন্ড স্কেল। তাহলে আমরা যদি অরিজিন এবং স্কেল যদি চেঞ্জও করি আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কোনো আমাদের পরিবর্তন হয় না, এটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা এগুলো আমাদেরকে দেখাবো আর কি, তাই না? তাহলে আমাদের এখানে একটা জিনিস প্রথম আমাদের এখানে আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের ডেফিনিশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এখানে আমাদের কি x - x বার কে আমি কি লিখলাম? ক্যাপিটাল X, আর y - y বার কে আমরা কি লিখলাম? ক্যাপিটাল Y, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি আমরা করি যে সাম অফ x মাইনাস সাম অফ x হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস y মাইনাস স্কয়ার রুট অফ সাম অফ y স্কয়ার তার উপর হোল স্কয়ার। তাহলে তার উপর যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে একটা খেয়াল করো, উপরে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আমার এই পার্থক্যটা, অর্থাৎ নিচেরটা তো অলওয়েজ পজিটিভ, এটারও নিচেরটা অলওয়েজ পজিটিভ, কিন্তু x এর মান পজিটিভও হতে পারে, y এর মান পজিটিভ নেগেটিভ দুইটা হতে পারে, x এর মানও পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আমরা জানি না x এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিন্তু দুইটারই কিন্তু নিচে, যেটা নিচে আছে হর আকারে আছে, দ্যাট মিন্স যেটা ডিনোমিনেটর আকারে আছে, দুইটারই ডিনোমিনেটর কিন্তু পজিটিভ, কিন্তু যেটা লব আকারে আছে, যেটা নিউমিনেটর, দুইটার লবে কি হতে পারে? পজিটিভ হতে পারে, বা যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ, বা দুইটাই নেগেটিভ বা দুইটাই পজিটিভ হতে পারে। আমরা জানি না যে সেটা কি হবে, কিন্তু আমি যখন এটার স্কয়ার নিলাম, তার মানে কি সেটা অলওয়েজ পজিটিভ। তাহলে অলওয়েজ পজিটিভ কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এত, হ্যাঁ বলো বলো, বুঝতেছি না, আমি বুঝতেছি না। তোমরা অন্য কেউ শুনলে আর একজন আমাকে হেল্প করতে পারো। কে বলছে? আরিফ ফয়সাল? স্যার আমরাও বুঝি নাই। আরিফ ফয়সাল আরেকবার বলো। বলতেছিলাম যে এখানে পজিটিভ কোরিলেশন কোএফিসিয়েন্টের, স্যার এখানে পজিটিভ কোরিলেশন কোএফিসিয়েন্টের, তুমি লিখে দাও, আমার আনসারটা দিয়ে দিচ্ছি, লিখে দাও, ঠিক আছে? একটু শোনা যাচ্ছে না তো লিখে দাও। আচ্ছা, আমরা এটা কন্টিনিউ করি। তাহলে আমরা কি বলছি যে এটা যেহেতু স্কয়ার আছে, তার মানে এটার মানটা কি অলওয়েজ পজিটিভ, তাই না? তাহলে জাস্ট এখন এটা থেকে এটা কেমনে আসলো তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে এটা তোমরা জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাই না? তাহলে আমি যদি সামেশনটা অ্যাপ্লাই করে দেই, নিচেরটা তো কনস্ট্যান্ট, নিচেরটা তো একটা ফিক্সড মান, সামেশন নিয়ে এটা ফিক্সড মান, তাহলে সামেশনটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে কার উপর? উপরের উপর। তাহলে সাম অফ x স্কয়ার এটা কাটাকাটি যায় ভ্যানিশ, সাম অফ y স্কয়ার এটা কাটাকাটি যায় ভ্যানিশ। তাহলে এটা 2 ইনটু সামেশনটা অ্যাপ্লাই হবে কোথায়? সাম অফ ক্যাপিটাল X সাম অফ ক্যাপিটাল Y। তাহলে সাম অফ ক্যাপিটাল X সাম অফ ক্যাপিটাল Y মানে কি? x - x বার ইনটু y - y বার। তাহলে এটা ডেফিনিশন অফ কি? তাহলে এখান থেকে পাচ্ছি 1 + 1 * 2 * r, 1 + 1 * 2 * r। তাহলে আমি যদি 2 টা ভ্যানিশ দেই, তাহলে এখানে কি থাকে? তাহলে r টাকে যদি আমি r 1 টাকে যদি আমি বাম দিকে নিয়ে যাই, তাহলে কি থাকে? r greater than or equal -1, r greater than or equal কি পেলাম আমরা? -1। ক্লিয়ার? r greater than or equal কি পেলাম? -1।
তা ঠিক সেম আমি যে কাজটা করেছিলাম আগে এখানে প্লাস নিয়েছিলাম, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। স্যার আগের পেজটা আরেকবার শো করেন স্যার, ওটা স্ক্রিনশট নিতে পারেন, ওই যে একটা চিহ্ন এসে রয়েছে লাল চিহ্ন, কি দু একটা লাইন বোঝা যাচ্ছে না, আগের পেজটা আরেকবার একটু। এটা হ্যাঁ হ্যাঁ স্যার একটু দাঁড়ান, এটা মানে একটা লাল চিহ্ন আসছিল তো দেখতে পারি নাই স্যার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন দেখা, পুরো পেজটা একটু শো করেন স্যার, পুরো থেকে। এটা তোমাদের সমস্যা না, আমি তোমাদের এগুলো পরে পোস্ট করে দেবো আর কি। আজকে আমি একটু সবগুলো পোস্ট। ওকে ঠিক আছে তো, তাই না? স্যার মানে এটা নরমাল একটা জিনিস, দেখো আমি আমি বুঝতেছি এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না, নরমাল। এখানে আমরা কি পেলাম যে 2 প্লাস টুয়াইস 2 প্লাস 2 আর যাই, তাহলে আর গ্রেটার দেন -1 পাচ্ছি, তাই না? যেটা এখানে করেছে আর গ্রেটার দেন -1। তা ঠিক সেম ওইটা যদি বুঝতে পারো এটা কোনো ব্যাপার না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab, তাহলে এখানে আমরা ঠিক আগের মতো কি পাচ্ছি যে 2 মাইনাস টুয়াইস আর, তাই না? তাহলে আমার আরটাকে যদি আমি ওই পক্ষান্তর করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা r লেস দ্যান 1। তাহলে আমি r এর মান কত পেলাম? r এর মান পেলাম আমরা এখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে কত পেলাম? -1 থেকে +1। তাহলে r এর সর্বনিম্ন মান হবে -1, r এর সর্বোচ্চ মান হবে +1। r এর সর্বনিম্ন মান হবে -1, r এর সর্বোচ্চ মান হবে +1, তাই না? এখন কিন্তু অনেক কথা বলবো পরীক্ষার হলে কিন্তু আমরা এই ধরনের কিন্তু কিছু তোমাদেরকে দেব, তোমাদেরকে কনফিউজ করার জন্য। আমি আর এর মান কিছু মানে 1 থেকে বেশি দিয়ে দেব, আর এর মান মনে করো যে 1 পয়েন্ট সামথিং দেব, তাই না? এখন মনে করো যে এটাতে কোনো কমেন্ট করবে সে বিশাল ভুল, আর যে লিখবে যে না এটা অসম্ভব, হ্যাঁ আর এর মান এটা হতে পারে না, সে কিন্তু যে মনে করো যে অনেক কিছু লিখবে অনেক এক্সপ্লেইন করবে সে পুরো ভুল, তার ওই ভুলের কারণে তার অনেক মার্কস কমে যাবে। আর যে শুধুমাত্র বলবে যে না এটা হতে পারে না সে মনে করো যে সঠিক মার্ক পাবে। স্যার বারবার স্টপ হয়ে যাচ্ছে, এটা তো না। এখন যে কোশ্চেন করছে এটা তো আগের কোশ্চেন, এখন কি কোশ্চেন করছিল? ও তো লেখে নাই, ওকে মেসেজ দিতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো আমাদের এত বেশি সবকিছু লাগবে না, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখো স্কেলার ডায়াগ্রাম। তাহলে আমাদের যে যদি দুইটা বাইভেরিয়েট ভেরিয়েবলকে যদি আমরা ডায়াগ্রামের মধ্যে প্লট করি তখন আমরা সে যে ডায়াগ্রামটা পাই সেটাকে আমরা কি বলি? স্কেলার ডায়াগ্রাম। তাহলে স্কেলার ডায়াগ্রাম কি বলছে? the simplest device for showing the relationship between two variables on a graph paper in the form of dots। যে ডট দ্বারা আমরা যদি করি is called স্কেলার ডায়াগ্রাম or স্কেলার প্লট। তাহলে দেখো এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমাদের এটা ডিমান্ড কার্ভ, আর একটা হচ্ছে কি আমাদের সাপ্লাই কার্ভ, তাই না? ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ, তাই না? একটা হচ্ছে ডিমান্ড হচ্ছে প্রাইস এন্ড ডিমান্ড, আর একটা হচ্ছে প্রাইস এন্ড সাপ্লাই। তোমরা কিন্তু দেখে আসছো। তাহলে আমাদের কি এটা একটা এক্স একদিকে বাড়ছে, ওয়াইও বাড়ছে, তাহলে এটা এই দিকে, তাই না? যদি আমাদের পুরো একবার অরিজিন দিয়ে যায় স্ট্রেট লাইন হয়, শুধু অরিজিন দিয়ে যে যেতে হবে তারা, যদি আমাদের পুরো স্ট্রেট লাইন হয় তার মানে এটাকে আমাদের পারফেক্ট রিলেশনশিপ, পারফেক্ট ওয়ান। এটা কখন হবে? যদি আমাদের পারফেক্ট পজিটিভ হয়। আর এটা দেখো একবারে স্ট্রেট লাইন, একবারে মনে করো যে হারে একটা বাড়তেছে, যে হারে ওয়াই কে বাড়তেছে ঠিক একই হারে এক্সট্রা কমতেছে, বা এক্সট্রা আমাদের যে হারে বাড়তেছে ওয়াই কে ঠিক একই হারে কি হচ্ছে? কমতেছে, তাই না? এক্স এর মান আগে ছিল এখানে, ওয়াই এর মান দেখো কোথায়? এক্স এর মান দেখো বাড়তেছে, ওয়াই এর মান কমতেছে। এক্স এর মান এখানে বেড়ে এখানে হলো, ওয়াই এর মান কমে এখানে হলো। এক্স এর মান যখন এখানে আসলো ওয়াই এর মান কমে এখানে গেল, তাই না? তার মানে এখানে যদি আমাদের পুরো স্ট্রেট লাইন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? পারফেক্ট নেগেটিভ। তাহলে আমাদের এটাকে কি বলি? -1। কিন্তু যদি এখন আমাদের নেক্সটে যাই, নেক্সটে গেলে আমরা বুঝতে পারবো যদি আমাদের স্ট্রেট লাইন না হয়, যদি স্ট্রেট লাইনের কাছাকাছি এভাবে কাছাকাছি যায় তখন আমরা এটাকে কি বলবো? যে এটার ভিতরে পজিটিভ সম্পর্ক আছে। যদি একবারে স্ট্রেট লাইন
পজিটিভ, স্ট্রেট লাইন হলে পারফেক্ট পজিটিভ। আর যদি স্ট্রেট লাইন না হয়, স্ট্রেট লাইনের কাছাকাছি নিচের দিকে না হয়ে এটাকে যদি আমাদের স্ট্রেট লাইনের কাছাকাছি হয়, তাহলে এটাকে আমরা কি বলি? আমাদের নেগেটিভ। তাহলে দেখো এই যে দেখো সি, সিটাকে আমরা কি বলছি? যদি আমাদের এই স্ট্রেট লাইনের কাছাকাছি যায়, তাহলে এর রিলেশনশিপটা কি? যে 0 থেকে বড় 1 থেকে ছোট, তাই না? 0 থেকে বড় 1 থেকে ছোট, তাই না? তাহলে এটা আমরা বুঝলাম। আর যদি আমাদের 0 কোরিলেশন হয়, 0 মানে কি দেখো, যদি এভাবে যায় বা এইভাবে থাকে তাহলে 0। তার মানে 0 মানে কি দেখো, x বাড়তেছে, y কোনো চেঞ্জ হচ্ছে? দেখো তো x বাড়তেই আছে। এই যে দেখো এই যে ই নাম্বারটা, x এই দিক দিয়ে বাড়তেছে, y কোনো চেঞ্জ হচ্ছে? y চেঞ্জ হচ্ছে? না স্যার, না স্যার। y টি ফিক্সড হয়ে আছে না? না স্যার। y টা কিন্তু ফিক্সড হয়ে আছে। এখানে বাড়তেছে, x এর মান যখন এখানে, x যখন এখানে বেড়ে এখানে হলো, তখনও এখানে, যখন x এর মান আরো অনেক বড় হলো তখন এখানে। তাহলে x এর মান যত চেঞ্জ হোক, বাড়ুক বা কমুক, y এর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি এটার ভিতরে কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে যদি এরকম হয়, আরিফ ফয়সাল কোশ্চেন করছে আর কোনো লিখেও নাই, এখন মনে করো যে আমি ক্লাস না নেই আর না নেই, আরিফ ফয়সাল এ প্লাস পাবে। আমি ক্লাস নিলেও আরিফ ফয়সাল এ প্লাস পাবে, আমি ক্লাস না নিলেও আরিফ ফয়সাল এ স্যার প্লাস আমার পাবে। কোশ্চেন, তাহলে আচ্ছা, এখন নেটওয়ার্ক কোশ্চেনটাকে লিখে দাও আর কি। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম আনফরচুনেটলি। আচ্ছা, যাই হোক, আমরা এটাই বলছি যে আমি যদি ক্লাস নিলেও আরিফ ফয়সাল এ প্লাস পাবে, আর ক্লাস না নিলেও আরিফ ফয়সাল এ প্লাস পাবে। তার মানে কি আমার ক্লাস না নেওয়ার সঙ্গে আরিফ ফয়সালের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? এটা কি আমাদের প্যারাবোলা রেস্কার ডায়াগ্রাম, তাই না? তাহলে এগুলো তোমরা দেখে নিবে। প্লাস মানে কি পারফেক্ট পজিটিভ, এটা মানে কি পারফেক্ট নেগেটিভ, তাই না? কোনটা হলে কি হয় এগুলো তোমরা দেখে নিবে। আজকে আমরা দিয়ে দেবো, যাদের বই আছে তাদের তো আর কোনো সম্পর্ক নেই। এটা কিভাবে ক্যালকুলেশন করছে, এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন ফর্ম। তাহলে আমরা একটু এখানে চলে যাই, কিভাবে আমরা ক্যালকুলেশন ফর্মগুলোতে আমরা যাব, তাই না? আমরা সেখানে একটু দেখি। আমরা এই জিনিসটা তোমাদেরকে সাম অফ স্কয়ারস, এটা তোমাদের ক্লাসের মধ্যে আমরা এটা প্রমাণ করে দেখিয়েছিলাম, তাই না? সাম অফ স্কয়ারস, যে স্কয়ার গুলোর সাম, যে xi - x বার হোল স্কয়ার তার সাম, এটাকে আমরা মনে করো যে এটাকে সলিউশন করে আমরা আলটিমেটলি ফাইনালি এটা পেয়েছিলাম। মনোয়ার এটা পেয়েছিলাম কিনা? মনোয়ার মিঠু? জি স্যার। জি স্যার, এটা হয়। এটা কিন্তু তোমাদের জি স্যার। এটা কিন্তু করিয়েছিলাম। এটা যদি তোমরা এখন নাও পারো, তোমরা নিজেরা চেষ্টা করো, আমি আজকে যদিও দিয়ে দেবো, এটা না পারলেও বা তোমরা এখন স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, তাই না? এগুলো কিন্তু আমরা করিয়েছি, নিজেরা বুঝতে সাম অফ স্কয়ারস। তাহলে ওখানে যে বারবার যে ওয়ার্কিং ফর্মুলা যে একটা লেখা আছে না, এই যে এটা থেকে এটা কিভাবে আসে, তাহলে আমরা এটা থেকে এটা করলাম। এখানে আমরা একটা লিখেছিলাম, এটা কেমনে সেন্স এটাই আসছে আর কি। আবার বলি যে আমরা সাম অফ x বার হোল স্কয়ার এর সমান n, এটা অনেকে ভুলে যেতে পারো যে এটা কেমনে। তাহলে এটা তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? তাহলে কনস্ট্যান্টের সাম নিলে এখানে কি আসে? একটা n আসে। কেন? এখানে কতগুলো মানে কতবার x বার স্কয়ার আসছে? n সংখ্যক বার আসছে, তাই না? n সংখ্যক আসছে বলে এটা n x বার স্কয়ার, তাই না? এগুলো তোমরা করে নিবা, কি এটা আমরা দেখাচ্ছি না। আমরা নেক্সটে চলে যাচ্ছি, সাম প্রোডাক্ট। তাহলে এটা তোমরা নিজেরা প্রমাণ করবে, এটা আমি করি নাই। তাহলে এটা তোমরা করতে পারবা, ওইটা দেখে দেখে এটা করে ফেলবা। xi - x বার yi - y বার, এটাকে আমি যদি করি সিম্পলিফাই করলে কি আসে? xi সামেশন অফ xi into yi মাইনাস সাম অফ xi into সাম অফ yi ডিভাইডেড বাই n। ঠিক আছে? এটাই কিন্তু বারবার যে ওয়ার্কিং ফর্মুলা কিন্তু এটাই কিন্তু দেখাচ্ছে আর কি, যে সাম প্রোডাক্ট। এবার এটাকে আমরা কি বলি? সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টকে n দ্বারা ভাগ দিলে কি হয়? কোভেরিয়েন্স। সাম প্রোডাক্টকে n দ্বারা ভাগ দিলে কোভেরিয়েন্স হয়। তাহলে আমাদের এখান থেকে লেট আস কনসিডার লিনিয়ার রিগ্রেশন। আমরা রিগ্রেশনে তো এখন তো রিগ্রেশনে যাই নাই, পপুলেশন কোরিলেশনে আছি। তাহলে আমরা যেটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখাই দেই। রিগ্রেশন যেহেতু আজকে আর মনে হয় সম্ভব হবে না আমাদের রিগ্রেশন দেখানো, ঠিক আছে? রিগ্রেশন আজকে দেখানো সম্ভব হবে না, আমরা আজকে এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? x y দ্বারা, তাই না? তাহলে আমি যদি এখানে আমি x টা আগে দেই,
একটা জিনিস খেয়াল করো, দেখো তো দুইটাই একই জিনিস কিনা লেখা যায়, অর্থাৎ সামনে x আর এখানে পরে x, তাই না? আলটিমেটলি তো জিনিস একই। জি 2 স্যার। into 3 আর 3 into 2 তো একই জিনিস না? একই জিনিস তো, একই জিনিস। তাহলে আমরা এটাকে কি বলছি? কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন x এন্ড y, আর এটাকে আমরা কি বলছি? কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন y এন্ড x। তার মানে ওই একটা যে প্রপার্টিজ আছে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট আর সিমেট্রিক্যাল, তাহলে তোমাদের যদি আসে পরীক্ষায় এই জাস্ট লিখবা যে এটা, আর বলবো প্রথমে লিখবা যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন x এন্ড y, উই নো দ্যাট কোরিলেশন বই আছে যদিও, কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন x এন্ড y আর দিস, হ্যাঁ। তারপরে লিখবা যে এটা থেকে যদি আমি এটা করি এটা আর এটা সেম, তাহলে তারপরে লিখে ডিসিশন দিয়ে দেব যে কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ সিমেট্রিক্যাল, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে তোমাদেরকে কমেন্ট করতে বলা হয়েছে যে এটার মানেটা কি, তাহলে এগুলো আমরা আগামী দিন দেখাবো। এগুলো আর আজকে আমাদের করেছিলাম, এগুলো আর আমাদের শেষ হচ্ছে না, হ্যাঁ। এগুলো আমাদের যদি হয় তাহলে আমরা দেখাবো, না হলে আমাদের আগামী দিন দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কোশ্চেন, আচ্ছা, বিজনেস দাঁড় করালাম, এখন এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন সাথে বিজনেসের প্রক্রিয়া কোরিলেশন। আচ্ছা দেখ, তুমি এখানে একটা ভালো কোশ্চেন করছো, যে ওর কোশ্চেনটা আমি সবাইকে শোনাই। ও বলছে যে একটা যদি বিজনেস দাঁড় করায়, এখানে যদি কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে বিজনেস প্রফিট, কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে বিজনেস প্রফিটের যদি কোরিলেশন কোএফিশিয়েন্ট প্লাস 0.5 হয় আর যদি মাইনাস 0.5 হয়, তাহলে এই দুইটা ভ্যালু থেকে সে কি বুঝবে? সে ভালো কোশ্চেন, অনেক সুন্দর কোশ্চেন করছে, তাই না? তাহলে আমরা এই কোশ্চেনটাতে আসার আগে আমরা প্রথমেই একটা জিনিস বলি যে আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালুর জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমরা এটা অন্যভাবে মেজার করি। এই ক্ষেত্রে আসলে কোরিলেশন যায় না, হ্যাঁ, এই ক্ষেত্রে কোরিলেশনটা যায় না। এই ক্ষেত্রে কোরিলেশন যেহেতু যায় না, এর মান 0.5 বা নিউমেরিক্যাল ভ্যালু আসার পসিবিলিটি কম, তাহলে এগুলোর আমাদের রিলেশনশিপ আমরা মেজার করতে পারি, সেটা আলাদাভাবে। এটা আমরা রিলেশনশিপ মেজার করতে পারি সেটা আলাদাভাবে, তবে এটা রিলেশনশিপ আমরা এইভাবে মেজার করতে পারি না। কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং বিজনেস প্রফিটটা তো আসলে আমাদের নিউমেরিক্যাল, কত টাকা আমাদের প্রফিট হলো, কিন্তু তাদের স্যাটিসফ্যাকশনটা কেমন, তাই না? তাহলে এই স্যাটিসফ্যাকশনের সাথে আসলে এটা কোরিলেশন যায় না, কাজে এটার মান যেহেতু যায় না, এখানে আসলে 0.5 এটা আসার পসিবিলিটি খুবই কম, তাই না? এটা আসার পসিবিলিটি খুবই কম। তাহলে আমরা এখন আসলে আমাদের কোরিলেশন হতে পারে এই ধরনের আমাদের কি আমরা বলি, আমাদের স্টাডি আওয়ার এন্ড জিপিএ, তাই না? যে তোমরা কতক্ষণ পড়াশোনা করছো, এই পড়াশোনার সাথে সাথে জিপিএ এর কি সম্পর্ক আছে? তো সম্পর্ক আছে না? আচ্ছা, সম্পর্ক আছে কিনা আরিফ ফয়সাল? যে আমাদের জিপিএ এর সাথে আমরা মিঠু প্রশ্ন করছো, আমরা ওই প্রশ্নে আসবো পরে। স্যার আছে আছে যে আমাদের পড়াশোনার সাথে কিন্তু আমাদের জিপিএ এর কিন্তু একটা সম্পর্ক আছে, এবং আমরা এগুলো কিন্তু তোমাদেরকে এই প্রবলেমগুলো দেবো, তাই না? যে পড়াশোনা বেশি করলে জিপিএ টা সাধারণত বাড়ার কথা কি, তাই না? তাহলে আমাদের এটাতে যদি আমরা কোরিলেশন পাই, তো সেই কোরিলেশনটা মানে কি বুঝবো? তাহলে এটা হচ্ছে একটা কথা। তাহলে এইখানে যদি আমরা 0.5 পাই বা প্লাস 0.5 পাই বা মাইনাস 0.5 পাই, তাহলে আমাদের যদি প্লাস মানে কি, আমাদের 0.5 মানে কি 0 এবং 1 এর মাঝামাঝি হচ্ছে 0.5, তার মানে কি মডারেট, মাঝামাঝি সম্পর্ক, তাই না? যে আমরা তোমাকে বলি যে ফয়সাল তুমি কেমন আছো, মোটামুটি মডারেট। তুমি মনে করো যে তুমি ভালো আছো, ভালো মন্দ মাঝামাঝি, এটাই তো 50-50, যে মোটামুটি মানে কি অর্ধেক ভালো অর্ধেক খারাপ, এটার মান হচ্ছে 0.5। তুমি বলছো না আমি ভালো আছি, এটা 80%, তার মানে পজিটিভ কোরিলেশন হবে। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে আমরা কি বলছি যে সম্পর্কটা একটু হাই, তার মানে আমি 80% ভালো, তার মানে হাই সম্পর্ক। তার মানে তুমি 90% ভালো, তার মানে স্ট্রং সম্পর্ক, তাই না? তাহলে যদি আমাদের 0.5 হয়, তার মানে কি এটা 0.5টা যদি পজিটিভ হয়, তার মানে কি আমাদের 0.5টা পজিটিভ হলে কি আমরা সেটাকে কি বলছি, যে মোটামুটি পজিটিভ সম্পর্ক, মোটামুটি পজিটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে মোটামুটি নেগেটিভ, মানে উল্টা, এটাই বুঝাচ্ছে আর কি, ঠিক আছে?
তাহলে আমরা এখানে আসি, আমরা এখানে আরেকটা জিনিস দেখব। আর আমরা তাহলে এখানে আসলে ক্যালকুলেশনটা কিভাবে করবো, দেখো ক্যালকুলেশন ফর্মুলা আমরা এগুলো করেছি, সাম অফ এক্স আই ওয়াই, একটু আগে আমরা যেটা দেখলাম সাম অফ এক্স সাম অফ ওয়াই, তাই না, এন আমরা সবই জানি। তাহলে এগুলো যেহেতু জানি, আমাদের এক্স এর মান দেওয়া আছে, আমি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই করতে পারবো। এই সবগুলো মান যদি আমি এখানে বসাই দিই তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান বের হয়ে যাবে। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান এখানে দেখো কত, +1, +1 মানে পারফেক্ট পজিটিভ সম্পর্ক, তাই না, +1। ওকে, তাহলে এগুলো করতে পারবো, এগুলো অনেকগুলো আছে, একটাতে আসছে -1। তাহলে আসলে বাস্তবে কিন্তু আসলে কখনো +1 -1 বাস্তবে কিন্তু আসলে হয় না। তাহলে আমরা বাস্তবে এটা আসলে আমরা কল্পনা করি, বাস্তবে কি কোনো পারফেক্ট সম্পর্ক আছে? পারফেক্ট সম্পর্ক কিন্তু নেই, তাই না। আমাদের কিন্তু কারোর সাথে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কিন্তু পারফেক্ট সম্পর্ক নেই। আচ্ছা, এখন যদি সম্পর্ক নেই, সম্পর্কে এই বিষয়টা আমরা আজকেই বলে দিই। এখন তোমাদেরকে আমরা একটা বললাম যে তোমার বয়সের সঙ্গে গাছের উচ্চতা, অর্থাৎ তোমার যেদিন জন্ম হলো সেদিন তোমার বাসায় তোমার আব্বু একটা কি করলো, একটা বাসায় একটা গাছ লাগালো, যে কোনো একটা গাছ। তোমারও বয়স বাড়ছে, তোমার আজকে বয়স 19 থেকে 20 হয়েছে, গাছ অনেক বড় হয়ে গেছে, তাই না। তাহলে আমাদের তোমার বয়স বাড়ছে আর গাছের উচ্চতা বাড়ছে, এটার গাছের উচ্চতা তো আমরা মাপতে পারবো, সেটাও তো সংখ্যা দিয়ে মাপতে পারবো। আর তোমার বয়সও তো 1, 2, 3 আমরা করতে পারছি। তাহলে এটার ভিতরে যদি আমি সম্পর্কটা পাই, মনে করো পেলাম 0.99, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? যে কোনো একজন বলো। স্যার স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। স্ট্রং পজিটিভ রিলেশনশিপ, হ্যাঁ ভালো বলছো, ঠিক আছে, তুমি ঠিক বলছো। আর একজন বলো, আর যে কোনো একজন বললে আমরা তারপর বলবো। আর যে কোনো একজন বলো। এখানে আরেকজনকে দেখছি, ফারহানা বিনতে আফসার, 121, সে শুধুমাত্র 121 দিয়ে রাখছে। এখন 19 না 20 এটা তো বোঝাটা মুশকিল। ফারহানা বিনতে আফসার, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। বলো, আমরা যেটা বললাম যে গাছের উচ্চতা আর মনে করো যে বয়স 9 আসছে, এটা কি মিনিং করে? আচ্ছা, এটা আমি বলি, তাই না। আসলে বাস্তব আমি যেটা বললাম, তোমাদেরকে একটা ডেটা দিলাম, ডেটা দিলেই কিন্তু ক্যালকুলেশন কিন্তু হয়ে যাবে, কম্পিউটারে ডেটা দিলাম রেজাল্ট কিন্তু দিয়ে দিবে, কিন্তু আসলে এটার ভিতরে প্র্যাকটিক্যালি কোনো সম্পর্ক আছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না। তাহলে এটা কিন্তু প্র্যাকটিক্যালি কি আসলে আমার বয়সের সাথে গাছের উচ্চতার কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কাজে আমি যদি এটা ক্যালকুলেশন বের করি, ক্যালকুলেশন হবে, কিন্তু আসলে এটা মিনিংলেস, এটা হচ্ছে আনকোরিলেটেড। তাহলে আমাদের কোরিলেশন হতে গেলে এটা অবশ্যই কোরিলেটেড ভেরিয়েবল হতে হবে, সম্পৃক্ত ভেরিয়েবল হতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক আছে এই ধরনের ভেরিয়েবল হতে হবে। তাহলে এই ধরনের ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর এই ধরনের ভেরিয়েবলের ভিতরে যদি আমি কোনো সম্পর্ক বের করি তখন সেটাকে বলে ননসেন্স কোরিলেশন। এই ধরনের কোরিলেশন যদি আমি বের করি তাহলে এটাকে বলে ননসেন্স কোরিলেশন। তোমাদের পরীক্ষায় যদি স্যাররা জিজ্ঞাসা করে যে এটার ভিতরে কোরিলেশন এটা আসলো, তাহলে এটা কি? তুমি বলবে যে না স্যার, এদের ভিতরে আসলে এগুলো কোনো কোরিলেটেড ভেরিয়েবল নয়, এটার ভিতরে কোরিলেশন যায় না। তাহলে যদি আবারও বলে যে এটার ভিতরে একটা কোরিলেশনের একটা নাম আছে, এটা কোন কোরিলেশন? তাহলে তোমরা বলবো ননসেন্স কোরিলেশন। ননসেন্স কোরিলেশন মানে যে কোরিলেশনের কোনো সেন্স নাই, সেটাকে বলা হচ্ছে ননসেন্স কোরিলেশন, ঠিক আছে। এই ধরনের एग्जांपल গুলো দেখবা, তাই না। আমরা আগামীতে তোমাদেরকে রিগ্রেশন দেখাবো। রিগ্রেশন হচ্ছে নির্ভরণ, রিগ্রেশন হচ্ছে কি নির্ভরণ, অর্থাৎ এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোরিলেশনে দুইটাই ইন্টারডিপেন্ডেন্ট, আর রিগ্রেশনে কি একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, একটার উপরে যদি আরেকটা নির্ভরশীল হয়, তো সেটাকেই বলবো কি আমরা রিগ্রেশন, তাই না। একটা বাড়লে আমাদের আরেকটা বাড়ছে, সেটাকে আমরা কি বলবো রিগ্রেশন। রিগ্রেশন আমাদের সিম্পল রিগ্রেশন আছে, মাল্টিপল রিগ্রেশন আছে, এগুলো আমরা আগামী দিন বলবো। আর আমরা নেক্সট আসি, অর্থাৎ আমরা আগামী আমাদের মঙ্গলবার 27 তারিখ, আমাদের আগামী 27 তারিখে আমাদের ক্লাস অফ থাকবে। আমাদের যেহেতু আমাদের মনে করো যে আমাদের সরকারি ছুটি এবং আমাদের ইউনিভার্সিটিরও আমাদের একটা ক্লাস এবং অফিসের একটা ছুটি আছে, সেহেতু আমরা ওই সবকিছু জিনিসে আমাদের ইউনিভার্সিটির যে এটা সেটা আমরা মেনটেন করবো। তাছাড়াও সেদিন এমনিতেও সরকারি ছুটি, আমাদের আগামী মঙ্গলবারে আমাদের ক্লাস হবে না, অর্থাৎ তারপরে মঙ্গলবার আমাদের যেটা ক্লাস টাইম, আমাদের ক্লাস টাইম এই টাইমে আমাদের ক্লাস হবে, ঠিক আছে। আর আজকের গুলো আমি মনে করি কিছুক্ষণের মধ্যে তোমাদের এখানে পোস্ট করবো।
ঠিক আছে, আর আজকে আর কার কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই? না ঠিক আছে, যাক ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। স্যার। পরে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো তোমরা পরে নোট করে রেখে দিও আগে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আদাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।